আসসালামু আলাইকুম। আমাদের আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। তোমরা যারা জয়েন করছো আমার সাউন্ড এবং ভিডিও ক্লিয়ার আছে কিনা কনফার্ম করো, আর আমাদের পেড ক্লাসে যারা আছে তাদেরকে মেনশন করো। আমি ভুলে পাবলিক গ্রুপে চলে গেছি। পাবলিক গ্রুপে যাই তোমাদেরকে মেসেঞ্জারে লিঙ্ক দেওয়ার জন্য লিঙ্ক খুঁজতেছি, ফার্স্ট ইয়ারের গ্রুপে কোনো লিঙ্কই পাচ্ছি না। পরে যাই দেখি যে একজনে লিখছে, ওয়াও ভাই আপনি এটাও ফ্রিতে দিচ্ছেন। এর বললাম না না না, সাথে সাথে কেটে আবার এখানে আসছে। ওই কারণে একটু লেট হলো। আর আরেকটা হচ্ছে তোমার মানে এমন একটা জিনিস দেখি, মনে করে অ্যাকচুয়ালি হচ্ছে আমরা যারা পড়ে এক একজনের এটা এক এক রকম। তো সাধারণত তো স্বাভাবিক যে কারো যদি ফাইন্যান্সিয়াল খুব একটা কন্ডিশন খারাপ হয়, স্বাভাবিক আমরা তাদেরকে কনসিডার করার সর্বোচ্চ চেষ্টা করি। কারণ আমাদেরও কিছু লিমিটেশনস আছে, মানুষেরও আর্থিক অবস্থার লিমিটেশনস আছে। কিন্তু আবার অনেকে আবার দেখা যায় তার বাপ হচ্ছে বড় লোক, কিন্তু কথা হচ্ছে সে নিজেকে ছোটো লোক দাবি করে কয়েক হাজার টাকা ডিসকাউন্ট নিয়ে মনে করো যে অনেক বড় লোক হয়ে গেছে। তো এটা এক একজনের নেচারটা এক এক রকম। তো তোমার আবার কিছু কিছু পাবলিক আছে হচ্ছে এরা চাই যে ওদেরকে সব ফ্রিতে দিয়ে দিই। আরে বাবা, আমি যদি দুনিয়া সব ফ্রিতে দিই, আমি কি হাজি মোহাম্মদ মহসিন নাকি যে আমার বাপের কোটি কোটি টাকা আমার খরচ করার জায়গা নাই, আমি ফ্রিতে দিব, বসে বসে খাবো? মানে তাদের জিনিসটা হচ্ছে এমন, আমি যে কষ্ট করি এটা কোনো ব্যাপার না, তাদেরকে ফ্রিতে দিচ্ছি না কেন এটা হচ্ছে আমার অপরাধ। মানে আমার জাতি আমাকে দায়িত্ব দিয়ে দিছে যাতে দুনিয়ার সব কিছু আমি ফ্রিতে পড়াই দিই। আচ্ছা, আবার সাউন্ড ভিডিও সব কিছু ক্লিয়ার আছে কিনা কনফার্ম করো। সাউন্ড ভিডিও সব কিছু ক্লিয়ার আছে কিনা কনফার্ম করো। হ্যাঁ, কেউ একজন মনে করে এরকম হতে পারে যে সে ফাইন্যান্সিয়ালি এমন অবস্থা, যে লিগ্যাল অবস্থা এমন অবস্থা হইতে পারে না যে পেমেন্ট দেওয়ার মতো অবস্থা নাই। তা আমি বুঝে শুনে তাকে ফ্রিতে পড়াবো, আমার কোনো সমস্যা নেই। হ্যাঁ, 50 জনের মধ্যে একজন ফ্রিতে বললে কোনো সমস্যা নেই, তার হেল্প হলো। বাট যার ভাবে 5 তলা বিল্ডিং আছে, হ্যাঁ, তার ইনকাম তো আমার থেকে বেশি তার ইনকাম। সে এসে আমারে বলে যে ভাই আমি গরিব। আয় রে মানুষ। আচ্ছা আসো, আমরা এখানে আসি আমাদের পড়াশোনার ভিতর আসি। আসলে পড়াশোনার মধ্যেও তো নৈতিকতা আছে নাকি, যে নৈতিকতা তো আমাদের এখান থেকেই শিখতে হবে। আমরা ইন্টারমিডিয়েটে দেখতাম যে আমাদের অনেক বন্ধু বান্ধব দেখা যায় তো কি স্যারদের টাকা মাইরা খাইয়ে ফেলতেছে। তো এখন লিটারালি দিন শেষে দেখা যায় আসলে কি তারা অনেক কিছু হইতে পারছে। যারা এরকম করে অ্যাকচুয়ালি তাদের ইন ফিউচার কই আমি খুব একটা ভালো কিছু করতে দেখিও না। আমার এমন এক ঘটনা আছে, আমাদের এক বন্ধু বড়লোক বাপের ছেলে, বাপ থেকে তো টাকা আনছে অনেক টাকা, স্যারের কাছে গেছে একটা ফাটা গেঞ্জি পইরা, এরপর স্যারকে যেয়ে কনভিন্স করছে যে স্যার মানে ফকিরের মতো গেছে যে স্যার আমার ফাইন্যান্সিয়াল কন্ডিশন খুবই খারাপ, এমনি হ্যান তেন। এরপর হচ্ছে স্যারকে টাকা কম দিয়া দেন হচ্ছে বাকিগুলো নিয়ে ফ্রেন্ডদের সাথে মাস্তি করতেছে। তো জিনিসটা তো আসলে নীতিতে বাধা উচিত। হ্যাঁ, এটা আমরা যখন করতাম মানে সবসময় থাকে এরকম কিছু, আমাদেরও ফ্রেন্ড সার্কেলে এরকম ছিল, এটা ভিন্ন কথা আসলে। আর এটা হচ্ছে এমন একটা জিনিস, বুঝছো, এটা তুমি কখনো রিকভার করতে পারবে না। আচ্ছা আসি। আর লিগ্যাল প্রবলেম হলে তোমার ফাইন্যান্সিয়াল কন্ডিশন খারাপ, আমার মনে হয় না এমন কোনো টিচার আছে যে তোমাকে কনসিডার করবে না। সবারই শিক্ষক মানে হচ্ছে তাদের মানসিকভাবে উন্নত থাকা উচিত। হ্যাঁ, আচ্ছা আসি আমরা আমাদের পড়াশোনার ভিতরে আসি। সব কিছু ক্লিয়ার কিনা? সব কিছু যদি ক্লিয়ার হয়, স্বাধীনতার মাত্রার তোমাদেরকে একটা ভিডিও দেওয়া হয়েছিল তোমাদেরকে দেখার জন্য, হোপফুলি তোমরা সেটা দেখছো। তো স্বাধীনতার মাত্রার উপর ডিপেন্ড করে আমাদের কিছু ম্যাথ আসতে পারে, ওই কারণে আমি সেটাকে খুব সহজভাবে একটু বলে দিব সংক্ষেপে। হ্যাঁ, তো এই দুইটা কনসেপ্ট পড়বে, একটা হচ্ছে আমরা পড়বো হচ্ছে স্বাধীনতার মাত্রা, আর আরেকটা হচ্ছে শক্তির সমবিভাজন নীতি। এই দুইটা পড়লে আমাদের সেকেন্ড পার্ট শেষ, দেন আমাদের থার্ড পার্টে 2টা ক্লাস লাগবে, আর সব মিলিয়ে 3টা ক্লাস লাগবে ইনশাল্লাহ আমাদের শেষ করতে। তো আসো একটু ভালো করে খেয়াল করে দেখি যে স্বাধীনতার মাত্রা কি। প্রথমে আমরা যেটা জানবো, তারপর হচ্ছে শক্তির সমবিভাজন নীতি জানবো। এই দুইটা নীতি পড়ার পর আমরা একটা ম্যাথ করব, কারণ হচ্ছে এটা কোন ম্যাথে অ্যাপ্লাই হয়, কীভাবে হয় সেটা আমাদের জানার জন্য। তো আমি আর এখানে এক্সপ্লেনেশনে যাব না। তো প্রথম কথা হচ্ছে স্বাধীনতার মাত্রা, ইংলিশে আমরা বলি ডিগ্রি অফ ফ্রিডম। ডিগ্রির ডি, অফের ও, ফ্রিডমের অ্যাপ দিয়ে DO অ্যাপ নামকরণ করা হয়, ডিগ্রি অফ ফ্রিডম বা স্বাধীনতার মাত্রা। তো আমি DO অ্যাপ লিখতে আমার ভাল লাগে, তাহলে এটা ব্যাপার না, তুমি যেটাই লেখো স্বাধীনতার মাত্রা।
তো অ্যাকচুয়ালি খেয়াল করো যে স্বাধীনতার মাত্রা বলতে আমরা কী বুঝি, কোনো একটা গতিশীল সিস্টেমের অবস্থান সম্পূর্ণরূপে বোঝাতে মোট যে কয়টি স্বাধীন রাশির প্রয়োজন হয় তাকে ডিগ্রি অফ ফ্রিডম বলা হয়। অ্যাকচুয়ালি আমরা সিম্পলি বলতে পারি সে যতদিকে মুভমেন্ট করতে পারে, তার যতগুলো মুভমেন্ট হইতে পারে স্বাধীনভাবে, যতগুলো মুভমেন্ট হইতে পারে সেটা হচ্ছে তার স্বাধীনতার মাত্রা। এখন তোমার আর এতটুকুতে যাওয়ার দরকার নেই, এগুলো আমরা বুঝে ফেলছি। তাও এখন আপাতত মাথায় রাখবা যতদিকে স্বাধীনভাবে যাইতে পারে সেটা হচ্ছে তার স্বাধীনতার মাত্রা। এখন আসি কার স্বাধীনতার মাত্রা কেমন। এটা করতে গেলে আমাদের সাধারণত আমাদের যে জিনিসটা থাকে আমরা তো গ্যাস নিয়ে পড়তেছি। সো গ্যাস নিয়ে যেহেতু পড়তেছি এখানে আমরা আদার্স কোনো কিছু আনবো না। গ্যাস নিয়ে যেহেতু পড়তেছি আমরা আদার্স কোনো কিছু আনবো না, যে আমরা শুধুমাত্র গ্যাস পড়বো। তাহলে আমাদের গ্যাসের মধ্যে আমরা 3টা ক্লাসিফিকেশান করব, এক পারমাণবিক, দ্বিপারমাণবিক, ত্রিপারমাণবিক। এর বেশিগুলো আমাদের লাগে না, এর বেশিগুলো আমাদের লাগে না, নাই তা না, আমাদের লাগে না, আমাদের লাগে না। তো আমাদের লাগে হচ্ছে এই 3টা, এক পারমাণবিক, দ্বিপারমাণবিক, ত্রিপারমাণবিক। তো অ্যাকচুয়ালি আমাদের এক পারমাণবিক বলতে কী বোঝায়, দ্বিপারমাণবিক বলতে কী বোঝায়, ত্রিপারমাণবিক বলতে কী বোঝায়। তো এখানে আমরা একটু কথা বলে রাখি, আমরা যদি গ্যাসের কথা বলতেছি, এই যে এক পারমাণবিক গ্যাস বলতে আমরা সেগুলাই বুঝি যেগুলো হচ্ছে ইনার্ট গ্যাস, দ্যাট মিনস নিষ্ক্রিয় গ্যাস। নিষ্ক্রিয় গ্যাস, নিষ্ক্রিয় গ্যাস। নর্মালি কিন্তু দেখো তুমি যদি গ্যাসের কথা না বলে এক পারমাণবিকের কথা চিন্তা করো, এনি কাইন্ড অফ মেটাল, এনি কাইন্ড অফ মেটাল, যে মেটালগুলো ধাতু যেগুলো আমরা নিই সেগুলো কিন্তু আমাদের এক পারমাণবিক। যেমন তুমি কোথাও লিখবা আয়রন, তুমি কি আয়রন কি লেখো, Fe লেখো না? তুমি কি কখনো লেখো Fe2? তুমি কি কখনো লেখো Fe3 আয়রন বুঝাইতে? না, আয়রন বুঝাইতে তুমি Fe লেখো, দিস ইজ এ মেটাল। তুমি অ্যালুমিনিয়াম বুঝাবা Al লিখো। তো এগুলো তো মেটালগুলো তো আমাদের এখানে আলোচনার বিষয় না, আমাদের এখানে আলোচনার বিষয় হচ্ছে গ্যাস। তো গ্যাসের মধ্যে কোন গ্যাসগুলোকে আমরা সিম্পলি লিখি, যেমন দেখো তুমি যদি হিলিয়াম বলো, তুমি সবসময় লেখার সময় লিখবা হিলিয়াম, He, এটা আমাকে হিলিয়াম মিন করায়। আমি যদি বলি অক্সিজেন গ্যাস, তাহলে এটা কিন্তু O2 মিন করে। এই O2-র দিকে তাকালে তুমি বুঝতে পারবা দিস ইজ আওয়ার অক্সিজেন গ্যাস। এই যে সিম্পল ও, এটা কোনো কিছুই মিন করে না, ও কোনো কিছুই মিন করে না, ও কোনো কিছুই মিন করে না। অক্সিজেন একটা পরমাণু মিন করে, বাট O2টা আমার গ্যাস মিন করে, যাকে আমরা বলি অক্সিজেন গ্যাস। সো এটা হচ্ছে আমাদের অক্সিজেন গ্যাস তৈরি হইতে হলে কয়টা অক্সিজেন লাগে, 2টা অক্সিজেন। হিলিয়াম গ্যাস তৈরি হইতে হলে কয়টা হিলিয়াম লাগে, 1টা হিলিয়াম। আর যদি আমি বলি O3 ওজন গ্যাস, এই ওজন গ্যাস 3 হইতে হলে কয়টা অক্সিজেন লাগে, 3টা অক্সিজেন। তাহলে এখানে হিলিয়ামের একটা পরমাণু গ্যাসটাকে ডেসক্রাইব করার জন্য যথেষ্ট। এখানে অক্সিজেনের 2টা পরমাণু অক্সিজেন গ্যাসকে মিন করে, এখানে অক্সিজেনের 3টা পরমাণু ওজন গ্যাসকে মিন করে। ওই কারণে এটাকে আমরা বলি এক পারমাণবিক, এটাকে আমরা বলি দ্বিপারমাণবিক, এটাকে আমরা বলি ত্রিপারমাণবিক। প্রাথমিকভাবে আমরা এখানে একটা কথা বলে রাখি যে এখানে অ্যাকচুয়ালি আমার যে জিনিসটা হয় সেটা হচ্ছে আমরা একই ধরনের চিন্তা করি, যে আমাদের একই ধরনের, মানে কম্পোজিট না আমাদের কম্পাউন্ড ম্যাটেরিয়ালসগুলো না। যেমন তুমি কার্বন ডাইঅক্সাইড নিলা, এখানে কার্বন অক্সিজেন একসাথে যুক্ত হলো, আমরা এখানে আলোচনা করতে শুধুমাত্র হোমোগুলা, অক্সিজেনের সাথে অক্সিজেন, নাইট্রোজেনের সাথে নাইট্রোজেন, হ্যাঁ এরকম। তাহলে আমাদের ওইরকম হলে হিলিয়ামকে আমরা বলতে পারি এক পারমাণবিক, এনি কাইন্ড অফ ইনার্ট গ্যাস, দ্যাট মিনস নিষ্ক্রিয় গ্যাস, তুমি তাকে বলতে পারবা যে তারা হচ্ছে এক পারমাণবিক। আর O2 N2 এরকম যত 2 আছে সবগুলো হচ্ছে দ্বিপারমাণবিক, কারণ আমাদের 2টা মিলে হয়। আর O3টা হচ্ছে আমাদের ত্রিপারমাণবিক। তো এখন পরীক্ষায় তোমাকে বলে দিবে কত পারমাণবিক, সে অনুযায়ী তুমি ম্যাথ করতে হবে। আর আরেকটা কথা বলে রাখি, তোমাদের বইতে একটা ভুল আছে, এটা হোপফুলি তপন স্যারের বইতে এই ভুলটা আছে, এবার ঠিক করছি কিনা আমি জানি না। ফাতেহা নিলে বেশি পড়াই বলছে না, বেশি পড়ায়নি। তাহলে আমাদের তপন স্যারের বইতে একটা জিনিস আছে, দ্বিপারমাণবিকের এক্সাম্পলে উনি কার্বন ডাইঅক্সাইড দিছে, কার্বন ডাইঅক্সাইডটাকে উনি দ্বিপারমাণবিক বলছে, কিন্তু এটা হচ্ছে খুবই যে কী বলে, কার্বন ডাইঅক্সাইডের কথা যদি আমি বলি, অ্যাকচুয়ালি এটা নিয়ে অনেক কনফিউশন আছে। তো আমি অনলাইনে অনেক ঘাটাঘাটি করে সবচেয়ে
বেস্ট যেটা পাইলাম সেটা হচ্ছে সবার মতামত অনুযায়ী প্রথম কথা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড কিন্তু কোনো নির্দিষ্ট জিনিস না। এটা কিন্তু এখানে কার্বন একই ধরনের পরমাণু দ্বারা গঠিত হয় নাই, এটা ভিন্ন ধরনের পরমাণু দ্বারা গঠিত হয়ে একটা যৌগ গঠিত হয়েছে, তাহলে কার্বন ডাইঅক্সাইড। এখানে কার্বন একটা, অক্সিজেন দুইটা, এটাকে ত্রিপারমাণবিক বলে ম্যাক্সিমাম কেস। হ্যাঁ, তোমাদের তপন স্যারের বইতে এটাকে দ্বিপারমাণবিক নামে নামকরণ করছে, তো এটা আসলে সঠিক নয় আর কি। হ্যাঁ, অনেকে বলে এটাকে দ্বিপারমাণবিক, যেহেতু দুইটা মিক্স হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি এখানে অক্সিজেনের রেশিও কিন্তু দুইটা আছে। তো ওভারঅল আমি চিন্তা করলে একটা কার্বন দুইটা অক্সিজেন মিলে তিনটা, তো তিনটা হলে আমাদের পারমাণবিক। তো সেগুলো হচ্ছে হায়ার লেভেলের পড়া, হায়ার লেভেলে এগুলো নিয়ে আমাকে অনেক বেশি আমাদেরকে অ্যানালাইসিস করতে হয়। তো তোমাদের এতগুলো করার দরকার নেই, তোমাদের কম্পোজিট লাগেই না, তোমাদের শুধুমাত্র সিম্পলগুলো লাগে, যে এক পারমাণবিক, দ্বিপারমাণবিক, ত্রিপারমাণবিক, এতটুকু ক্লিয়ার কিনা। এবার তুমি তিনটা লাইন মুখস্থ করবা। একটা হচ্ছে এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে স্বাধীনতার মাত্রা হচ্ছে 3, ডাইরেক্ট মুখস্থ সরাসরি। দ্বিপারমাণবিক গ্যাসের ক্ষেত্রে স্বাধীনতার মাত্রা হচ্ছে 5। ত্রিপারমাণবিকের ক্ষেত্রে স্বাধীনতার মাত্রা 6 অথবা 7 আমরা ডিসক্রাইব করছিলাম যে কীভাবে হইতে পারে। এখন এটা তার প্রপার্টির উপর ডিপেন্ড করে, যে সে কীভাবে স্ট্রাকচারটা আছে তার উপর ডিপেন্ড করে। তো তোমাকে পরীক্ষায় তো আর স্ট্রাকচার বলে দিবে না, এই স্ট্রাকচারটা দেখতে এরকম, এটার জন্য কত, এরকম বলবে না। সো যদি কিছু না বলে 6 ইজ মোর প্রেফারেবল, আমাদের 6টাকে আমরা বেশি গুরুত্ব দিব যদি কিছু না বলে 6। আর যদি আমাদের স্ট্রাকচার বলে দেয়, আমরা তো বলছি যে কোন স্ট্রাকচারের জন্য কেমন হবে, তাহলে সেক্ষেত্রে তোমরা বুঝতেই পারবা যে আমাদের ত্রিপারমাণবিকের ক্ষেত্রে কেমন হবে। তাহলে এক পারমাণবিকের ক্ষেত্রে স্বাধীনতার মাত্রা 3, দ্বিপারমাণবিকের ক্ষেত্রে স্বাধীনতার মাত্রা 5, তিন পারমাণবিকের ক্ষেত্রে স্বাধীনতার মাত্রা 6। এই তিনটা জিনিস মুখস্থ করতে হবে, ইভেন তাপগতিবিদ্যাতে গেলে সেখানেও কাজে লাগবে। বলো আমাদের এতটুকু কথা ক্লিয়ার কিনা? তানিষ্কা মুনতাহা, স্বাধীনতার ক্লাসটা না করলে কিছু হবে? যদি স্বাধীনতার ক্লাসটা না করো, তাহলে তুমি জাস্ট যদি এই তিনটা লাইন মুখস্থ করতে পারো, এক পারমাণবিক গ্যাসের স্বাধীনতার মাত্রা 3, দ্বিপারমাণবিক গ্যাসের স্বাধীনতার মাত্রা 5, ত্রিপারমাণবিক গ্যাসের স্বাধীনতার মাত্রা 6, এতটুকু জানলে ইন্টারমিডিয়েট আর কিচ্ছু লাগে না। সিরিয়াসলি ইন্টারমিডিয়েটেই কিচ্ছু লাগে না, বাট মনের ভিতরে একটা খুঁতখুত থেকে যায়, হোয়াট ইজ ডিগ্রি অফ ফ্রিডম, তার জন্য হচ্ছে একটা ক্লাস যেটা আমরা ভিডিও দিছিলাম। বাট তুমি যে এতটুকু জানো, স্বাধীনতার এক পারমাণবিকের জন্য স্বাধীনতার মাত্রা 3, দ্বিপারমাণবিকের জন্য 5, ত্রিপারমাণবিকের জন্য হচ্ছে 6, দ্যাটস মোর দেন এনাফ, দ্যাটস গ্রেট। হ্যাঁ, আর ডিটেলস জানতে হলে ওই ক্লাসটা করতে হবে। অবশ্যই আমি তোমাদেরকে বললো ক্লাসটা করার জন্য, ক্লাসটা না করার জন্য তো ক্লাস নিই নাই, সো করার জন্যই নিছি, সেটা তোমরা করে নিবা। আর হচ্ছে তোমার যেটা, সেটা হচ্ছে এই তিনটা লাইন মুখস্থ করলে আর কিছু লাগবে না। মানে যারা মনে করতেছে ভাই আমি ওই ক্লাসটা করি নাই, হোয়াট এভার, সেই ক্লাসে চিন্তা করার দরকার নাই, তুমি জাস্ট তিনটা লাইন মুখস্থ করো। এক পারমাণবিক গ্যাসের স্বাধীনতার মাত্রা, এক পারমাণবিক গ্যাসের স্বাধীনতার মাত্রা 3, দ্বিপারমাণবিক ক্ষেত্রে স্বাধীনতার মাত্রা 5, ত্রিপারমাণবিক ক্ষেত্রে স্বাধীনতার মাত্রা 6, 3 5 6 3 5 6 3 5 6 3 5 6 3 5 6 3 5 6 3 5 6 3 5 6 3 5 6 3 5 6 মুখস্থ করে ফেলা, শেষ, দ্যাটস গ্রেট, আর কিছু লাগবে না। ওকে, আচ্ছা, এবার আসা হচ্ছে আমাদের এই শক্তির সমবিভাজন নীতি বলে একটা কথা আছে, এই নীতিটা পড়াইলে আমাদের এই টপিকটা শেষ। এখান থেকে আবার আমি ম্যাথ করাবো, কারণ ম্যাথে তোমরা যে গতিশক্তির ম্যাথে তোমরা ঝামেলা করে ফেলবা। আচ্ছা, এবার আসা হচ্ছে শক্তির সমবিভাজন নীতি। আচ্ছা, নাম দেখে একটা জিনিস বোঝা যাচ্ছে না? শক্তির সমবিভাজন নীতি মানে হচ্ছে শক্তিটা সমভাবে বিভাজিত হবে। যেমন আমি যদি বলি তোমার কাছে 5টা আম আছে, তুমি 5টা বন্ধুর কাছে এটা বিভাজিত করে দিবা। তোমাকে কোন নীতিতে বিভাজিত করতে হবে? সমবিভাজন নীতির মধ্যে। তারপর হচ্ছে আমি মনে করো অনেকে বলে যে তোমার কি বলে, ছেলেরা ম্যাক্সিমাম ক্ষেত্রে ছেলেরা এই কথাটা একটু বেশি বলে যে 4টা বিয়ে পর্যন্ত জায়েজ আছে। তো সেক্ষেত্রে 4টা বিয়ে করলে তোমাকে যে কাজটা করতে হবে, প্রত্যেকের জন্য ভালোবাসাটা সমভাবে বিভাজিত করতে হবে। এটা হলে ঠিক আছে, বাট তুমি তার প্রতি একটু ভালোবাসা বেশি দেখাইলা, তাকে একটু ইগনোর করলা, তার প্রতি একটু কম দেখাইলা, হবে না, সমবিভাজিত করতে হবে, তাহলে ঠিক থাকবে। এখানেও বলা হলো শক্তির সমবিভাজন নীতি, মানে হচ্ছে শক্তিটা সমভাবে বিভাজিত হবে। এবার চিন্তা করো, তোমার ভালোবাসার সমবিভাজন নীতি যদি বলি, এর মানে ভালোবাসার সমভাবে বিভাজিত হবে। আমার বউ একটার মধ্যে সকল ভালোবাসা চলে যাবে। আমার বউ দুইটার মধ্যে আমি ভালোবাসা ডিস্ট্রিবিউট করে দিব। এটাকে যেমন ভালোবাসা দেখাবো, এটাকেও
তেমন ভালোবাসা দেখাবো যাতে কেউ রাগ না করে, কারণ বুঝতেই পারতেছো আমি একলা, তারা দুজন কিন্তু রাগ করলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। আর যখন মনে করো 3 জন আসলো, আমার 3 বউ, এখন আমি চিন্তা করলাম তাহলে 3 জনকে আমার হোমো ডিস্ট্রিবিউশন করতে হবে ভালোবাসাগুলা, হ্যাঁ। আর তারপর হচ্ছে আমার মনে করো 4 বউ, 4 জনকে সমভাবে ডিস্ট্রিবিউট করতে হবে। আমার তো এর বেশি বউ হওয়া সম্ভব না, কারণ এটা জায়েজ নাই। এবার আসো প্রত্যেকটা ছেলেরই অন্তরের অন্তঃস্থল থেকে একটি ইচ্ছে থাকে যাতে তার 4টা বিয়ে হয়, কিন্তু কেমন জানি গুরুজনরা কয় একটা বিয়ে হওয়ার পর তাদের মনে হয় বিয়ে আসলে জিনিসটা হওয়ার নয়। তো জিনিসটা আসলে এক্সপিরিয়েন্স হলে তখন আমি বলতে পারবো যে একটা করার পর মানুষ নাকি এরপর আর করতে চায় না। তো একটু খেয়াল করে দেখি, শক্তির সমবিভাজন নীতি অনুযায়ী আমরা বলবো শক্তিটা সমভাবে বিভাজিত হয়, ডেটস ইট, এতটুকু জানলে হবে, শক্তি সমভাবে বিভাজিত হয়। এবার কথা হচ্ছে ভাই শক্তি সমভাবে কোথায় বিভাজিত হয়? উত্তর হচ্ছে শক্তি সমভাবে বিভাজিত হয় কোন জায়গায়? শক্তি সমবিভাজিতভাবে বিভাজিত হচ্ছে স্বাধীনতার মাত্রা অনুযায়ী। কোন মাত্রা অনুযায়ী? স্বাধীনতার মাত্রা অনুযায়ী। কোন মাত্রা অনুযায়ী? স্বাধীনতার মাত্রা অনুযায়ী। তাহলে আমি আবার বললাম শক্তি সমভাবে বিভাজিত হয় কি অনুযায়ী? স্বাধীনতার মাত্রা অনুযায়ী। তাহলে বলো তো স্বাধীনতার মাত্রা যদি 3টা হয় তাহলে শক্তি কেমন হবে? 3টার মধ্যে যাবে। স্বাধীনতার মাত্রা 5 হলে 5টার মধ্যে যাবে, এরকম। এবার হচ্ছে প্রত্যেক স্বাধীনতার মাত্রা প্রতি, হ্যাঁ, মানে প্রত্যেক স্বাধীনতার মাত্রা প্রতি যে শক্তিটা, সেই শক্তির মানটা আমরা বলি। তাহলে একটু ভালো করে খেয়াল করো যে আমার কথা হচ্ছে শক্তি সমভাবে বিভাজিত হবে। কোথায় বিভাজিত হবে? স্বাধীনতার মাত্রাগুলোর মধ্যে। যেখানে স্বাধীনতার মাত্রা 3টা সেখানে 3টার মধ্যে বিভাজিত হবে, এরকম যেখানে 5টা সেখানে 5টার মধ্যে বিভাজিত হবে। এখন কথা হচ্ছে তোমার এই যে বিভাজিত হবে কত করে বিভাজিত হবে? তাহলে আমাদের এখানে মাথায় রাখতে হবে একটা লাইন লেখা আছে, তাপীয় সাম্যাবস্থায় আছে এমন তাপগতীয় সিস্টেমের মোট শক্তি বিভিন্ন স্বাধীনতার মাত্রার ভেতর সমভাবে বণ্টিত হয়। মোট যে শক্তিটা সেই শক্তিটা সমভাবে বণ্টিত হয়। এক্ষেত্রে প্রত্যেক স্বাধীনতার মাত্রা প্রতি শক্তির পরিমাণ হাফ কেটি, এটা আমরা একটু পরে প্রমাণ করব। আগে বলে নিই প্রত্যেক স্বাধীনতার মাত্রা প্রতি শক্তির পরিমাণ কত? হাফ কেটি। এর মানে আমরা যদি বলি স্বাধীনতার মাত্রা 1, শক্তি কত? হাফ কেটি। এবার আমরা যদি বলি স্বাধীনতার মাত্রা হচ্ছে আমাদের 3, তাহলে একটা স্বাধীনতার মাত্রায় শক্তি হচ্ছে হাফ কেটি। তাহলে বলো তো তিনটা স্বাধীনতার মাত্রায় শক্তি কত হবে? 3 × হাফ কেটি। আমার স্বাধীনতার মাত্রা হচ্ছে 5, একটা স্বাধীনতার মাত্রায় শক্তি হচ্ছে হাফ কেটি, 5টা স্বাধীনতার মাত্রায় শক্তি হচ্ছে 5 × হাফ কেটি। আমার স্বাধীনতার মাত্রা হচ্ছে 6, একটা স্বাধীনতার মাত্রায় শক্তির পরিমাণ হাফ কেটি, 6টার মধ্যে 6 গুণ। তাহলে দেখো আমাদের গ্যাসের গতিতত্ত্ব অনুযায়ী বলছিলাম গ্যাসের সম্পূর্ণ শক্তি কি? গতিশক্তি না? এর মানে মোট শক্তি যে কথা, নর্মালি গতিশক্তিও সেম কথা, যদি তার বিভব শক্তি না থাকে। কম্পনরত থাকলে তখন বিভব শক্তি থাকে, সেটা ভিন্ন কথা। নর্মালি হচ্ছে আমাদের গ্যাসের মধ্যে শুধুমাত্র সম্পূর্ণ শক্তি গতিশক্তি। তাহলে আমরা বলতে পারি এটাই হচ্ছে আমার গতিশক্তি, এটাই হচ্ছে আমার গতিশক্তি, এটাই হচ্ছে আমার গতিশক্তি। এবার একটু ভালো করে খেয়াল করো, তোমাদেরকে মনে আছে যখন আমি পড়াইছিলাম তখন বলছিলাম গতিশক্তি একটি অণু, প্রতি অণু, যেহেতু এখানে আমি অণু নিয়ে কাজ করতেছি, স্বাধীনতার মাত্রা মানে আমরা অণু নিয়ে কাজ করি, প্রতি অণুতে শক্তির পরিমাণ মনে আছে? যখন আমরা পড়াইছিলাম তখন বলছিলাম প্রতি অণুর কথা বললে ফর্মুলা হবে 3/2 কেটি। দেখো তো এই যে 3 × হাফ কেটি মানে কি? 3/2 কেটি না? দেখো মিলছে কি না? এটা হচ্ছে আমাদের 3/2 কেটি, এটা হচ্ছে 5/2 কেটি, এটা হচ্ছে আমাদের 3 কেটি। তুমি বলো ভাইয়া হ্যাঁ 3/2 কেটি আপনি প্রমাণ করাইছেন, কিন্তু এই দুইটা তো আমাদেরকে বলেন নাই, আজকে বলতেছি, কারণ এগুলো স্বাধীনতার মাত্রার উপর ডিপেন্ড করে। তাহলে ওইখানে দেখবা তোমরা বলবা এখন ভাইয়া আপনি তো আমাদেরকে ম্যাথও করাইছেন, তাহলে কি ভুল করাইছেন? না, তোমাদেরকে ম্যাথ করানোর সময় দেখবা তোমাদেরকে যে ম্যাথটা আমি করাইছি গতিশক্তির, সেই ম্যাথে লেখা ছিল হিলিয়ামের জন্য। তোমাদেরকে আমি যে ম্যাথটা করাইছিলাম সেই ম্যাথে প্রশ্নের মধ্যে দেখবা লেখা আছে হিলিয়ামের জন্য সামথিং 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 গতিশক্তি বের করো। কার জন্য? হিলিয়ামের জন্য। যেহেতু আমি হিলিয়ামের জন্য বলছিলাম, হিলিয়াম কত পারমাণবিক? হিলিয়াম 1 পারমাণবিক, ফর্মুলা হয়েছে 3/2 কেটি। কিন্তু আমি বলি নাই অক্সিজেন, আমি বলি নাই নাইট্রোজেন, আমি বলি নাই ওজন। আজকে বলবো, কারণ দ্বিপারমাণবিক হলে তোমার ফর্মুলা হয়ে যাবে 5/2 কেটি। কেন হবে? কারণ প্রতি স্বাধীনতার মাত্রা প্রতি শক্তির পরিমাণ ফিক্সড হাফ কেটি। আমার ভালোবাসা ফিক্সড। বই একটা আসলে তাকে সম্পূর্ণ দিয়ে দিব, 2টা আসলে তোমার কি মনে হয় ভালোবাসা 2 ভাগে ভাগ হবে?
ভালোবাসা তো ভাগ করা যায় না। ভালোবাসা আমার ফিক্সড, অন্তরে প্রচুর ভালোবাসা। যখন তারে দিচ্ছি পুরাটা ভালোবাসা দিচ্ছি, তারে দিচ্ছি পুরাটা ভালোবাসা দিচ্ছি। তিনটা আসলে তখন তারেও পুরা ভালোবাসা দিচ্ছি, তারেও পুরো ভালোবাসা দিচ্ছি, তারেও পুরো ভালোবাসা দিচ্ছি। চারটা আসলে প্রত্যেকটারই পুরো পরিপূর্ণ ভালোবাসা দিচ্ছি। এটাই হচ্ছে আমাদের ভালোবাসার সমবিভাজন নীতি। একইভাবে তাহলে আমার অন্তরে আমার যে পরিমাণ ভালোবাসা, আমার ভালোবাসা তো অসীম পরিমাণ, আমার ভালোবাসার কমতি নেই, তাহলে অসীম পরিমাণ ভালোবাসা আমি ডিস্ট্রিবিউট করে দিচ্ছি। এখানে তারা হাফ কেটি পরিমাণটাই করতেছে, প্রতি স্বাধীনতার মাত্রা হাফ কেটি করে আছে শক্তি, সেই শক্তিটা এবার স্বাধীনতার মাত্রা যতটা তত দ্বারা গুণ, শেষ। এটা হচ্ছে শক্তির সমবিভাজন নীতি, শক্তির সমবিভাজন নীতি। এই বুঝছো তো? তাহলে আমার মেন কথা হচ্ছে শক্তির সমবিভাজন নীতি মানে হচ্ছে সে যখন সিস্টেমটা যখন তাপগতীয় সাম্যাবস্থায় থাকবে তখন শক্তিটা প্রত্যেকটা স্বাধীনতার মাত্রায় সমভাবে বণ্টিত হবে, আর প্রতি স্বাধীনতার মাত্রায় শক্তির পরিমাণ হবে হাফ কেটি। এবার আমরা যদি বলি আমাদের গ্যাসের শক্তি মানে হচ্ছে গতিশক্তি, ওই কারণে গতিশক্তির ফর্মুলা যে আগে 3/2 কেটি শিখছিলাম সেটা অনলি এক পারমাণবিকের জন্য, দ্বিপারমাণবিক হলে 5/2 কেটি, ত্রিপারমাণবিক হলে 3 কেটি। এবার আসা হচ্ছে আমাদের প্রমাণটা। যদি কখনো তোমাকে বলে প্রমাণটা, এই প্রমাণটা অনেক সময় আসে। একজনে বলল স্বাধীনতার মাত্রাটা, স্বাধীনতা শব্দটা কেন ব্যবহার করা হলো? কারণ সে স্বাধীনভাবে যত দিকে চলাচল করতে পারে, স্বাধীনভাবে যত দিকে চলাচল করতে পারে সেটাই তো স্বাধীনতার মাত্রা। আচ্ছা, এবার একটু ভালো করে খেয়াল করে দেখো। এখন তোমার এখানে মনে করো কোনো একটা ভ্যালোসিটি আছে সি, এই সি এর এক্স অক্ষের দিকে উপাংশ হচ্ছে ইউ, ওয়াই অক্ষের দিকে ভি, জেড অক্ষের দিকে ডাব্লিউ, যে আমরা একটা প্রমাণ করেছিলাম না, মনে আছে? ফিভি ইকুয়ালস টু 1/3 mn/c², সেখানে আমরা এরকম বলছিলাম। তাহলে মনে করো কোনো একটা গ্যাসের যে অণু, সে অণুর তোমার ব্যাগ হচ্ছে সি, তো এক্স অক্ষ বরাবর ব্যাগের উপাংশ হচ্ছে ইউ, ওয়াই অক্ষ বরাবর ভি, জেড অক্ষ বরাবর ডাব্লিউ। তাহলে আমি নিশ্চয় বলতে পারবো সি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস ডাব্লিউ স্কোয়ার। এটা বলতে পারলে এটাও বলতে পারবো সি স্কোয়ার বার সমান ইউ স্কোয়ার বার সমান ডাব্লিউ স্কোয়ার বার। এবার শক্তির সমবিভাজন নীতি কী বলে? এটা সমভাবে বণ্টিত হয়। তাহলে ইউ স্কোয়ার এটার মান যা, এটার মান যা, এটার মানও তা। তাহলে আমার তিনোটার মান কেমন? পরস্পর সমান। তিনোটার মান সমান হলে ইউ স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার সমান 3 ইউ স্কোয়ার বলা যায় না? এখান থেকে আমরা ইউ স্কোয়ার বারের মান 1/3 সি স্কোয়ার বলতে পারি কিনা, অর্থাৎ 3টাকে নিচে পাঠাই দিলাম। এবার আমরা বলতে পারি ইউ স্কোয়ার বার সমান বি স্কোয়ার বার সমান ডাব্লিউ স্কোয়ার বার, যে কথা 1/3 সি স্কোয়ার বারও সেম কথা। কেন? কারণ ইউ স্কোয়ার বার তার মানেই কিন্তু অ্যাকচুয়ালি 1/3 সি স্কোয়ার বার। আবার ইউ স্কোয়ার বার যে কথা, বি স্কোয়ার বারও সেম কথা, ডাব্লিউ স্কোয়ার বারও সেম কথা। তাহলে আমি বলতে পারি ইউ স্কোয়ার বার সমান ডাব্লিউ স্কোয়ার ভার সমান আর আমাদের ভি স্কোয়ার বার সমান 1/3 সি স্কোয়ার ভার। এখন একটু ভালো করে খেয়াল করো, শক্তি আনবো। শক্তি মানে কি? হাফ এম বি স্কোয়ার, সবাইকে হাফ এম দ্বারা গুণ করলাম, হাফ এম দ্বারা সবাইকে গুণ করলাম, হাফ এম দ্বারা সবাইকে গুণ করলাম, এটা হচ্ছে শক্তিটা। এবার তুমি এখানে যদি হাফ এম দ্বারা গুণ করো, 1/3টাকে বাইরে আনলে হাফ এম সি স্কোয়ার, এটাকে আমরা গতিশক্তি বলতে পারি। এবার আমরা আগেই পড়ছিলাম গতিশক্তির ফর্মুলা কি পড়ছিলাম, মনে আছে তো? আছে। আমরা এর আগে যা পড়ছিলাম সব এক পরমাণুকের জন্য পড়ছিলাম। তাহলে গতিশক্তির ফর্মুলা কত পড়ছিলাম? 3/2 কেটি। এই 3 কাটাকাটি গেলে কত হয়? হাফ কেটি। এই হাফ কেটি যে শক্তি, সেটা কয়টার জন্য বলো তো? একটার জন্য না। এখন তুমি বলতে পারো ভাই এখানে 3/2 কেটি কেন বসাইছেন? কারণ দেখো এই সি এর আমি কয়টা উপাংশ নিছি? 3টে উপাংশ, 3 দিকে নিছি। যেহেতু 3 দিকে, এর মানে হচ্ছে স্বাধীনতার মাত্রা 3 হিসেবে আমরা কাউন্ট করতেছি। স্বাধীনতার মাত্রা যেহেতু 3 কাউন্ট করতেছি, গতিশক্তির ফর্মুলা 3/2 কেটি হয়েছে। এবার বলো এটা কি আমার তিনোটার জন্য বের হয়েছে না একটার জন্য বের হয়েছে? একটার জন্য। দেখো না, এটা সবাই তো সমান, তো আমি এই সমান সমান যে কোনো একটা বের করছি। তো সমান সমান যে কোনো একটার মান কত বেরোছে? হাফ কেটি। এর মানে যদি সমানভাবে ডিস্ট্রিবিউট হয় প্রত্যেকটার মান হাফ কেটি করে হবে। এবার স্বাধীনতার মাত্রা যত তত দ্বারা গুণ দাও। যদি স্বাধীনতার মাত্রা এফ হয়, হাফ কেটিকে এফ দ্বারা গুণ দিবা। যেরকম 3 হলে 3 দ্বারা গুণ, 5 হলে 5 দ্বারা গুণ, 6 হলে 6 দ্বারা গুণ। আর কোনো একটা কণা যদি কম্পনরত হয়, কম্পনরত কণার ক্ষেত্রে দেখা যায়, এটা জাস্ট জেনে রাখার জন্য, নর্মালি আমাদের জানি গ্যাসের ক্ষেত্রে সম্পূর্ণ শক্তি হচ্ছে তার গতিশক্তি। আর কম্পনরত কণা, যে কণাগুলো কম্পনরত আছে, কাঁপতেছে, হ্যাঁ, ভাইব্রেশনে আছে, সেই সকল কণার ক্ষেত্রে দেখা যায় গতিশক্তিও আছে, বিভব শক্তিও আছে। আর সেক্ষেত্রে গতিশক্তি আর বিভব শক্তি পরস্পর সমান হয়, এবং এই গতিশক্তির মানও হাফ কেটি, বিভব শক্তির মানও হাফ কেটি, দুইটাকে যোগ করলে কেটি। এটা হচ্ছে কম্পনরত কণার জন্য অনলি ফর এমসিকিউ, মুখস্থ রাখবা, শেষ।
আচ্ছা, এই এতটুকু সবার ক্লিয়ার কিনা? এবার আমরা ম্যাথ করি নাকি? একটা ম্যাথ করে তোমাদেরকে দেখাই। এখানে আমি একটা ম্যাথ দেখায় রাখছিলাম তোমাদের জন্য। হ্যাঁ, তোমাদের জন্য একটা ম্যাথ দেখায় রাখছিলাম, সেই ম্যাথটা আমি সাবরিনা আক্তার অন্তরা, ডব্লিউ এর কাজ কি আবার একটু বলবেন? ডব্লিউ এর কোনো কাজ নাই, মানে আমাদের কোন একটা গ্যাসের কণা, সেই কণাটার ব্যাগ হচ্ছে সি, সি এর তিনটা উপাংশ, যদি 3 ডাইমেনশনাল, একটা হচ্ছে ইউ, আরেকটা হচ্ছে ভি, আরেকটা হচ্ছে ডব্লিউ। একটা উপাংশ এক্স অক্ষের দিকে ব্যাগের উপাংশ হচ্ছে ইউ, ও অক্ষের দিকে ব্যাগের উপাংশ বি, জেড অক্ষের দিকে হচ্ছে ডব্লিউ। শেষ, আর কিচ্ছু না, আর কিচ্ছু না। আর এই তিনটাকে আমরা সমান ধরতেছি কারণ তারা বলে দিচ্ছে সমবায়মণ্ডিত হবে। আর মেইনলি তোমাকে মাথায় রাখতে হবে প্রত্যেকটা স্বাধীনতার মাত্রা শক্তির মান হাফ কেটি, আর স্বাধীনতার মাত্রা যত তত দ্বারা গুণ হবে। এটা জাস্ট ম্যাথ করার জন্য লাগবে, এটাই আমার লাগবে, আর কিছু লাগবে না। ওকে, এবার আসলে আমরা ম্যাথ করি। ম্যাথ করলে আমাদের এই কনসেপ্ট শেষ। এরপর আমরা আমাদের আসল কনসেপ্ট শুরু করব, বাষ্প। এই বাষ্পটা অনেক বোঝার জিনিস, ম্যাক্সিমাম স্টুডেন্ট এই বাষ্প নিয়ে ঝামেলা করে। আচ্ছা, আমি কোয়েশ্চেনটা লিখি। 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি অক্সিজেন অণুর 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তোমরা জাস্ট আমি বলে রাখি, তুমি জাস্ট এটা মনে রাখো, ডিগ্রি অফ ফ্রিডম এক পারমাণবিকের ক্ষেত্রে হচ্ছে আমাদের 3, দ্বিপারমাণবিকের ক্ষেত্রে হচ্ছে 5, ত্রিপারমাণবিকের ক্ষেত্রে হচ্ছে 6। তাহলে যদি এক পারমাণবিক গ্যাস দেওয়া থাকে তার গতিশক্তি হবে 3 ইন্টু হাফ কেটি, দ্বিপারমাণবিক দেওয়া থাকলে 5 ইন্টু হাফ কেটি, ত্রিপারমাণবিক দেওয়া থাকলে 6 ইন্টু হাফ কেটি। আর কিছু মনে রাখা লাগবে না, যাও। এবার তো ঠিক আছে, এতটুকু, জাস্ট এতটুকু মুখস্থ রাখবে, শেষ। ম্যাথ করতে কোনো ম্যাথে আটকাবে না, আর তুমি কোনো ম্যাথে আটকাবে না। এটাই হচ্ছে আজকের ক্লাসের মেইন থিম। স্বাধীনতার মাত্রা এত এত দেন, কাদের স্বাধীনতার মাত্রা এত? এক পারমাণবিকের জন্য, দ্বিপারমাণবিকের জন্য, ত্রিপারমাণবিকের জন্য। এক পারমাণবিক কারা, দ্বিপারমাণবিক কারা, ত্রিপারমাণবিক কারা, তোমরা খুব ভালো করে জানো। ওকে, তাহলে আমি কোয়েশ্চেনটা লিখি। 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি অক্সিজেন অণুর তাপমাত্রায় একটি অক্সিজেন অণুর রৈখিক গতিশক্তি, একটি অক্সিজেন অণুর রৈখিক গতিশক্তি এবং ওই একই তাপমাত্রায় একটি অক্সিজেন অণুর মোট শক্তি নির্ণয় করো। একটি অক্সিজেন অণুর মোট শক্তি নির্ণয় করো। মোট শক্তি নির্ণয় করো। আচ্ছা, একটু ভালো করে খেয়াল করে দেখো। তাহলে তোমাকে প্রথমে যেটা বলা হলো 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এর মানে টি এর মান হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস মানে হচ্ছে 30 প্লাস 273 ক্যালভিন মানে হচ্ছে 303 ক্যালভিন। আচ্ছা, 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা একটি অক্সিজেন অণুর রৈখিক গতিশক্তি নির্ণয় করতে বলছে। তো একটি অক্সিজেন অণুর রৈখিক গতিশক্তি বলছে। দেখো, রৈখিক গতিশক্তি আমাদের স্বাধীনতার মাত্রা কেন আসে? অক্সিজেনের স্বাধীনতার মাত্রা 5 কেন? শুধু রৈখিকের জন্য না। যদি বেসিক ক্লাস করে থাকো তাহলে দেখবা অক্সিজেনের স্বাধীনতার মাত্রার রৈখিকের জন্য হচ্ছে 3টা, বাকি 2টা হচ্ছে ঘূর্ণনের জন্য। তো মেইন কথা হচ্ছে তোমার এত কিছু দেখার দরকার নেই, তোমার কথা হচ্ছে রৈখিক মানে হচ্ছে 3, রৈখিক মানে হচ্ছে কত? 3। তাহলে যখনই বলছে রৈখিক গতিশক্তি আনসার হবে 3/2 কেটি। কে মানে কি? বোল্টজম্যান ধ্রুবক। টি এর মান দেওয়া আছে, আনসার বের করে ফেলতে পারবা।
আর যখনই বলছে মোট গতিশক্তি, এই মোট গতিশক্তি বললে এবার তোমাকে দেখতে হবে এটা কত পারমাণবিক গ্যাস। মোট গতিশক্তি বের করতে বললে কত পারমাণবিক গ্যাস। তাহলে এটা কি অক্সিজেন, অক্সিজেন কেমন হয়, O2 হয়, কত পারমাণবিক, দ্বিপারমাণবিকের জন্য স্বাধীনতার মাত্রা কত 5, তাহলে আমরা লিখব 5 × ½ kT, এর মানে 5/2 kT। ক্যালকুলেশন করলে যা পাবা তাই আনসার, শেষ। বলো একটু বুঝছি কিনা, এতটুকুই শেষ। এবার হচ্ছে আমরা বাষ্পের কনসেপ্ট শুরু করব। এই ম্যাথ বুঝছো কিনা বলো, এই ম্যাথ বুঝছো কিনা বলো, পরীক্ষায় তোমরা এই ভুলগুলো করো কিন্তু। সো এখানে কোন গ্যাস দেওয়া আছে, যেমন এখানে দেখো কোনো স্বাধীনতার মাত্রা কিন্তু এখানে বলে নাই, কত পারমাণবিক সেটাও বলে নাই। অক্সিজেন দেখে আমরা বুঝে গেছি এটা হচ্ছে দ্বিপারমাণবিক। ওকে নেক্সট, এবার হচ্ছে আমাদের নতুন কনসেপ্ট, এবার হচ্ছে নতুন অ্যান্ড লাস্ট কনসেপ্ট। এই কনসেপ্টটার পরেই আমাদের অধ্যায় শেষ। এই কনসেপ্ট থেকে প্রচুর কোয়েশ্চেন হয়। এই কনসেপ্টের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট নীতি যেটা, সেটা হচ্ছে ঐকিক নিয়ম। মানে ম্যাথ করার জন্য এই টপিক্সের ম্যাথ করতে হলে তোমাকে ঐকিক নিয়ম জানতে হবে। ছোটোবেলা ঐকিক নিয়ম করছে না, সেই ঐকিক নিয়মের ম্যাথগুলো এখানে করতে হবে, যে ঐকিক নিয়মে করবো। অনেকে শর্টকাট করতে যায়, ভুল করে ফেলে। আমি তোমাকে ছোটো বাচ্চার মতো ঐকিক নিয়মে করাবো, আমি করাবো একবার ঐকিক নিয়মে, দেখবে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না, খুবই খুবই মজা পাবা। তো আমাদের নতুন কনসেপ্ট শুরু এখন থেকে। আমাদের আগে সব কিছু বাদ, ওগুলো আমাদের এখন আর এই টপিক্সের জন্য লাগবে না, এমন না যা লাগবেই না। এই টপিক্সের জন্য আগের কোনো কনসেপ্ট লাগবে না। এখন নতুন করে আমরা একটা টপিক শুরু করতেছি, আমাদের বাষ্প ও গ্যাস। এই বাষ্প এবং গ্যাসের মধ্যে বেসিক পার্থক্যটা কোন জায়গায় সেটা আমরা দেখব। তাহলে আমরা এখন পড়ব হচ্ছে কি, বাষ্প ও গ্যাস। বাষ্প ও গ্যাস, তো এগুলো নিয়ে কথা বলতে গেলে আসলে অনেক কথা বলা যায়। আমি শুধুমাত্র তোমার বইতে যে ইনফরমেশনগুলো আছে সেই ইনফরমেশনগুলোই তোমাকে দেওয়ার চেষ্টা করব। তোমার বইতে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে সেই ইনফরমেশনগুলো তোমাকে আমি দেওয়ার চেষ্টা করব। তো আসো আমরা প্রথমে জানবো অ্যাকচুয়ালি ভাইয়া এই বাষ্প জিনিসটা কী জিনিস, বাষ্প কী জিনিস, আর আরেকটা জানবো হচ্ছে আমরা গ্যাস কী জিনিস। অর্থাৎ আমরা এই দুটো জিনিস নিয়ে আলোচনা করব। অ্যাকচুয়ালি আমরা বাষ্প আর গ্যাস নিয়ে আলোচনা করব। এই দিকে আমরা বাষ্প নিয়ে আলোচনা করব, আর এই দিকে আমরা গ্যাস নিয়ে আলোচনা করব। আর একটু এই পাশে লিখলে বেটার হয়, এই পাশে গ্যাস নিয়ে আলোচনা করব। অর্থাৎ বাষ্প কী জিনিস আর গ্যাস কী জিনিস সেটা আমাদেরকে বুঝতে হবে। প্রথমত বুঝতে হবে বাষ্প কী জিনিস এবং গ্যাস কী জিনিস। তো একটু ভালো করে খেয়াল করে দেখি। আচ্ছা আমাকে তোমরা একটা আমার কোয়েশ্চেনের আনসার দিবা, আমার একটা কোয়েশ্চেনের আনসার দিবা। কক্ষ তাপমাত্রায় গ্যাস কোন অবস্থায় থাকে? আমরা জানি পদার্থের সাধারণত 3 ধরনের অবস্থা থাকে, কঠিন, তরল, বায়বীয়। এখন প্রশ্ন হচ্ছে কক্ষ তাপমাত্রায় গ্যাস কোন অবস্থায় থাকে? কক্ষ তাপমাত্রায় গ্যাস কোন অবস্থায় থাকে? কক্ষ তাপমাত্রা মানে তো বুঝো, কক্ষ তাপমাত্রা মানে তো বুঝো। হ্যাঁ নিউ টপিক্স মাত্র শুরু করলাম। কক্ষ তাপমাত্রায় গ্যাস কোন অবস্থায় থাকে? কক্ষ তাপমাত্রা মানে বুঝো তো, কক্ষ তাপমাত্রা মানে বুঝো তো জেনারেল তাপমাত্রা, যেটা আমরা জেনারেলি ইউজ করি। যেমন ফর এক্সাম্পল এখন বর্তমানে আমি আমার এই রুমে আছি, এটা কক্ষ তাপমাত্রা। ইন জেনারেলি কক্ষ তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস ধরি, তো কক্ষ তাপমাত্রা। তো আমার চারদিকে যে গ্যাসগুলো আছে এগুলো কি তোমার কাছে তরল মনে হচ্ছে? আমার চারদিকে যে গ্যাসগুলো আছে সেগুলো গ্যাসীয় অবস্থায় আছে। এই গ্যাসের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এই গ্যাস হচ্ছে কক্ষ তাপমাত্রায় গ্যাসীয় অবস্থায় থাকে। কক্ষ তাপমাত্রায় গ্যাসীয়, কক্ষ তাপমাত্রায় গ্যাসীয় অবস্থায় থাকে, গ্যাসীয় অবস্থায় থাকে। একবার নাম থেকে বুঝবো গ্যাসীয় অবস্থায় থাকে। তো নিশ্চয়ই যে গ্যাস সে তো আর বাষ্প নয়, হ্যাঁ
তাহলে আমরা নিচে বলতে পারি গ্যাস যদি কক্ষ তাপমাত্রায় গ্যাসীয় অবস্থায় থাকে, কক্ষ তাপমাত্রায়, আর আমাদের অন্য তাপমাত্রায় নিয়ে গেলে তখন আমরা এটা তো চেঞ্জ করতেই পারি, আমরা গ্যাসটাকে তরলে রূপান্তর করতে পারি। যেমন তুমি বাসা বাড়িতে যে সিলিন্ডারের গ্যাসগুলো ইউজ করো সেগুলো তো কম্প্রেসড করে সেগুলোকে লিকুইড বানানো হয়। তো মেইন কথা হচ্ছে কক্ষ তাপমাত্রায় গ্যাস হচ্ছে আমাদের তরল অবস্থায় থাকবে, হ্যাঁ, তো সরি গ্যাসীয় অবস্থায় থাকবে, কক্ষ তাপমাত্রায় গ্যাসীয় অবস্থায় থাকবে। এবার আসো বাষ্প। বাষ্পের বৈশিষ্ট্য হচ্ছে সে কক্ষ তাপমাত্রায় কঠিন বা তরল, কক্ষ তাপমাত্রায় কঠিন বা তরল, কঠিন বা তরল, শুধু কঠিনও না তরলও না, যে কোনো অবস্থায় থাকতে পারে, আর মিক্সও থাকতে পারে। তো আমাদের মেইন কথা হচ্ছে আমাদের তাহলে একটা জিনিস খেয়াল করো, সিম্পল কথা হচ্ছে প্রথমত তোমাদের মাথায় যে ব্যাপারটা আসতে পারে ভাইয়া, বাষ্প আর গ্যাস কীভাবে চিনব। তাহলে বাষ্প আর গ্যাস চিনার উপায় হচ্ছে যদি কেউ কক্ষ তাপমাত্রায় গ্যাসীয় অবস্থায় থাকে তখন তাকে আমরা বলি হচ্ছে গ্যাস, আর কক্ষ তাপমাত্রায় কঠিন বা তরল থাকে তাকে বলি বাষ্প। আজানটা শেষ হোক, তারপর আমরা বাকিটা পড়াবো। আমি কিছু লেখালেখি নিই।
ওকে, আমি লিখতে রাখছি, সব লেখা একসাথে লিখে ফেলছি, তাহলে আর ইয়া করা লাগবে না, একটা আমি পরে ফেলতে পারবো। আচ্ছা, সবাই একটু এই টপিকটা খুব ভালো করে খেয়াল করো, হ্যাঁ। এই ব্যাপারগুলো না বুঝলে তোমাদের খুবই ঝামেলা হয়ে যাবে। প্রথমত আসো, আমাদেরকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে বাষ্প এবং গ্যাস কি। তাহলে আমাদের বেসিক যে ডেফিনেশন আমরা দিব সেটা হচ্ছে কক্ষ তাপমাত্রায় যে গ্যাসীয় অবস্থায় থাকে তার নামই হচ্ছে গ্যাস, আর কক্ষ তাপমাত্রায় যে কঠিন অথবা তরল, বারবার বলতেছে কঠিন অথবা তরল অবস্থায় থাকে তার নাম হচ্ছে বাষ্প। যেমন ফর এক্সাম্পল, আমাদের চারপাশে একটা জিনিস আছে গ্যাস, আমার চারপাশে এখন গ্যাস আছে, কিন্তু আমার চারপাশের বাতাসগুলো এখন শুষ্ক, বাতাসের জলীয় বাষ্প নেই। ভালো করে খেয়াল করো, একজনে বললো ভাইয়া, তানিষ্কা মুনতাহা মেবি, জলীয় বাষ্প, আমাদের বাষ্প আর গ্যাস আমার কাছে একই লাগে, একই জিনিস না। আমি একটা ছোট্ট করে এক্সাম্পল দিই। দেখো, বায়ু মানে হচ্ছে আমার চারপাশে যে জিনিসটা থাকে, মানে যাকে আমরা বলি বায়ু, যে হচ্ছে আমার অক্সিজেন, নাইট্রোজেন, হোয়াট এভার বিভিন্ন জিনিস থাকে, এই গ্যাসগুলো মিশে যেটা তাকে আমরা বলি বায়ু, আমার চারপাশে আছে। বৃষ্টি হলে কি হয়, আমাদের চারদিকে কি একটু ভেজা ভেজা ভাব হয় না? কেন হয়? কারণ আমার চারপাশে যে বায়ু আছে সেই বায়ুর মধ্যে কিছু জলীয় বাষ্পের কণা মিশে গেছে, অর্থাৎ তার মধ্যে কিছু তরল বাষ্প মিশে গেছে, যেটা আমরা খালি চোখে দেখতেছি না, কারণ এটা খুবই কম পরিমাণে মিশছে। তখন আমরা বলতে পারি যে আমাদের বায়ুর পাশাপাশি অল্প পরিমাণ জলীয় বাষ্প আছে, ওই কারণে একটু স্যাঁতস্যাঁতে মনে হয়। বৃষ্টির দিনে চারপাশটা একটু স্যাঁতস্যাঁতে মনে হয়। শীতের রাতে কুয়াশা হয়, বাইরে বের হলে থাকে আমাদের ঠান্ডা লাগার ভয়। চারদিকে টর্চ লাইট মারলে যখন দেখি গুটি গুটি পড়ে কুয়াশা, আমাদের অনেকের মনেই কিন্তু জাগতে পারে কুয়াশা, কিন্তু জাগা যাবে না কুয়াশা, তোমাকে দেখতে হবে কুয়াশা। চারদিকটা লাগবে কেমন জানি ধোঁয়াশা, মনে হবে চারদিকে পানির কণাগুলা উড়ে উড়ে বেড়াচ্ছে, এটা জানি কেমন জানি মুগ্ধতা চড়াচ্ছে। অ্যাকচুয়ালি শীতকালে রাতের বেলা বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অনেক বেড়ে যাচ্ছে। খেয়াল করো, কি বেড়ে যাচ্ছে? জলীয় বাষ্পের কণা বেড়ে যাচ্ছে। তাহলে এই জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে। বাষ্প আর গ্যাস এক জিনিস না, বাষ্প আর গ্যাস এক জিনিস না, বাষ্প আর গ্যাস এক জিনিস না। তাহলে আমরা যে জিনিসটা বলতে পারি, আমাদের চারপাশে আছে কি বায়ু, এই বায়ুতে কিন্তু এভরি টাইম জলীয় বাষ্পের কণা থাকে। কেন ভাইয়া জলীয় বাষ্পের কণা থাকে? আমাদের চারিদিকে আছে কত পানির সমুদ্র, সেখান থেকে বাষ্পিত হয়ে হয়ে পানিগুলা আকাশেতে যাইয়া হয়ে যায় মুগ্ধ। তা আমাকে বুঝতে হবে বাতাসের মধ্যে কিন্তু আমাদের চারপাশ থেকে পানির কণাগুলো বাষ্প আকারে, তোমরা জানোই যে ছোটোকাল থেকে পড়ে আসতেছ, আমাদের সামাজিক বিজ্ঞানে পড়ছে না, আমাদের চারপাশে পুকুর, বিল, খাল, নাল যত কিছু আছে সবগুলা থেকে পানিগুলা সূর্যের তাপে বাষ্পীভূত হয়ে উপরে মিশে যায়, আকাশে ঘনীভূত হয়, ঘনীভূত হওয়ার পর টন 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 এরপর আমাদের বৃষ্টি হয়। আবার পরে কালকে স্যারকে মুখস্থ বলতে হবে আমাদের চারপাশে খাল নীল বৃষ্টি, এবার চলতে থাকে। হ্যাঁ, এটা হচ্ছে তোমরা ছোটোবেলা পড়ছিলা, ঠিক সেম কাহিনিটা বুঝতে পারতেছো। বাতাসে জলীয় বাষ্প থাকে। এখন জলীয় বাষ্পের পরিমাণ বেশি না কম তার উপর ডিপেন্ড করে অনেক কিছু, সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো তাহলে আমরা একটু খেয়াল করে দেখি ভাইয়া, গ্যাস মানে হচ্ছে কক্ষ তাপমাত্রায় গ্যাসীয় অবস্থায়, আর বাষ্প মানে হচ্ছে কক্ষ তাপমাত্রায় কঠিন অবস্থা। আমরা যদি বাষ্পের একটা এক্সাম্পল দিই, বাষ্প মানে এনি কাইন্ড অফ বাষ্প, তবে আমরা এখানে আলোচনা করব যেটা নিয়ে, তার নাম হচ্ছে জলীয় বাষ্প। আমরা আমাদের অধ্যায়ে শুধুমাত্র জলীয় বাষ্প নিয়ে আলোচনা করব। তো এই জলীয় বাষ্প কক্ষ তাপমাত্রা হচ্ছে তল না, এটা হচ্ছে তরল। কক্ষ তাপমাত্রায় জলীয় বাষ্প তরল থাকে। জলীয় বাষ্পের বৈশিষ্ট্য হচ্ছে সে কক্ষ তাপমাত্রায় কী থাকে? তরল থাকে। তাহলে যেহেতু কক্ষ তাপমাত্রায় তরল, অতএব এটা হচ্ছে আমাদের কোন ক্যাটাগরিতে পড়ে? বাষ্পের ক্যাটাগরিতে। তো আমাদের এটাকে আমরা বলি জলীয় বাষ্প। তুমি যদি অক্সিজেন গ্যাসের কথা চিন্তা করো, অক্সিজেন কিন্তু কক্ষ তাপমাত্রায় গ্যাসীয়। কোন ক্যাটাগরিতে বলে? গ্যাস ক্যাটাগরিতে। ওই কারণে অক্সিজেন হচ্ছে একটি গ্যাস। তুমি বলার সময় বলো অক্সিজেন গ্যাস, অক্সিজেন বাষ্প বলো না। তুমি বলার সময় বলো জলীয় বাষ্প, জলীয় গ্যাস বলো না। আমরা বলতে বলতে হয়তো অভ্যস্ত। এবার আসি আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট পার্থক্য, এটা বেশি সেরা একটা পার্থক্য, সেটা হচ্ছে কি, বাষ্প যেগুলো আছে না, সেগুলোকে তুমি মনে করো বাষ্পকে তুমি
এ তো যে কোনো অবস্থায় থাকতে পারে, স্বাভাবিক হিসাব। তুমি তো তাপ চাপ আমাদের প্যারামিটারগুলো পরিবর্তন করে তাকে যে কোনো অবস্থাতে রাখতে পারবা। গ্যাসকেও তুমি চাইলে অন্য অবস্থায় নিতে পারবা না? পারবা। এখন আমার কথা হচ্ছে, সে অন্য কোনো অবস্থা থেকে, বা আমাকে যদি কোনো একটা বাষ্পকে তরলে রূপান্তর করতে হয়, বাষ্পকে যদি তরলে রূপান্তর করতে হয়, মানে বাষ্প মনে করো সে তরলে নাই, তাকে আমি তরলে রূপান্তর করতে হলে কিচ্ছু করা লাগবে না, খালি তুমি চাপ প্রয়োগ করবা। কি করবা? চাপ প্রয়োগ করবা। এই বাষ্প চেনার অন্যতম একটা ইম্পর্টেন্ট উপায়, বাষ্প যাকে চাপ প্রয়োগ করলে অটোমেটিক তরলের কনভার্ট হয়ে যাবে। কিন্তু গ্যাস এমন একটা জিনিস, যতই চাপাচাপি করো লাভ হবে না আমাদের, কারণ তার নাম হচ্ছে গ্যাস। চাপাচাপি করলে লাভ হবে না, পাশাপাশি আরও একটা কাজ করতে হবে, তাপমাত্রা কমাইতে হবে। এর মানে গ্যাসের বৈশিষ্ট্য হচ্ছে শুধু চাপ প্রয়োগ করে তুমি গ্যাসকে তরলে রূপান্তর করতে পারবা না, না, না। অনেকের বিশ্বাস হবে না, আসলেই না। তুমি শুধুমাত্র চাপ প্রয়োগ করে তুমি গ্যাসকে তরলে রূপান্তর করতে পারবা না, বাষ্পকে পারবা। এর পাশাপাশি তোমাকে তরলে রূপান্তর করতে হলে কী করতে হবে? পাশাপাশি চাপটাও কমাইতে হবে। তাহলে আমরা বলতে পারি, গ্যাসকে যদি আমি তরলে রূপান্তর করতে চাই, এই চাপ প্রয়োগের পাশাপাশি তাপমাত্রা হ্রাস করতে হবে। এটা হচ্ছে অন্যতম একটা পার্থক্য। তাহলে আমি দেখব যে কাকে চাপ প্রয়োগ করলে তরলে রূপান্তর হয়, সেই হচ্ছে বাষ্প। যাকে চাপ প্রয়োগ করলে তরলে রূপান্তর হয় না, সে হচ্ছে গ্যাস। আর গ্যাসের বৈশিষ্ট্য হচ্ছে তাকে চাপ প্রয়োগ তরলে রূপান্তর করতে হলে চাপ প্রয়োগ করার পাশাপাশি তাপমাত্রাটা একটু কমাই দিতে হবে। তাপমাত্রা কমাই দিলে তারপর সে কাজ করবে, অন্য ক্ষেত্রে করবে না। আর বাষ্পর ক্ষেত্রে তাপমাত্রা কমানোর কোনো প্রয়োজন নাই, তুমি চাপ প্রয়োগ করলেই সে তরলে রূপান্তর হয়ে যাবে। কথা ক্লিয়ার কিনা? কথা ক্লিয়ার কিনা? কথা ক্লিয়ার কিনা বলে স্ক্রিনশট তুলে নাও। এত কাহিনী করে কি দরকার? একটা স্ক্রিনশট তুলে নাও না। আমি তো আর মনে করি এখানে দাঁড়া দাঁড়া পড়তে পারবো না, হাঁটে পড়তে হবে। এতটুকু কথা ক্লিয়ার কিনা? তাহলে আমরা দুইটা কথা বললাম। একটা হচ্ছে কক্ষ তাপমাত্রায় গ্যাসীয় হইলে গ্যাস, কঠিন বা তরল হইলে বাষ্প। এক্সাম্পল অক্সিজেন, এক্সাম্পল জলীয় বাষ্প। আর আমি গ্যাস আর বাষ্পর পার্থক্য হচ্ছে চাপ প্রয়োগ করলে জলীয় আমাদের বাষ্পটা তরলে রূপান্তর হয়, কিন্তু গ্যাস হয় না। গ্যাসকে তরলে রূপান্তর করতে হলে পাশাপাশি তাপমাত্রাটা কমাইতে হবে। মনে থাকবে কি না? মনে থাকবে কি না? এই মনে থাকবে তো? এবার আসো, খুবই ইম্পর্টেন্ট একটা প্যারামিটার, সংকট তাপমাত্রা। এই দেখো সংকট তাপমাত্রা। এখন আসি, সংকট তাপমাত্রা জিনিসটা কি? সংকট তাপমাত্রা জিনিসটা কি তোমাকে এটা বুঝতে হবে। এই সংকট তাপমাত্রা নিয়ে অনেকে ঝামেলায় থাকে। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা জিনিসটা বুঝলাম যে এই আমাদের কি হয় না হয়। একজন বলল কোনো একটা গ্যাস তরলে রূপান্তর হয় কিনা। মোটামুটি প্রায় সব গ্যাসকেই তরলে রূপান্তর করা যায়। আর তুমি চাপ প্রয়োগ করে তাপমাত্রা কমাইলে মোটামুটি সব গ্যাসকে আমাদের তরলে রূপান্তর করা সম্ভব হয়। ওকে, আচ্ছা, এবার একটা ইম্পর্টেন্ট টার্ম খেয়াল করো। সেটা হচ্ছে কি, কোনো বাষ্পের তাপমাত্রা, ক্রান্তি তাপমাত্রা বা সংকট তাপমাত্রা, সেম কথা। ক্রান্তি বা সংকট তাপমাত্রা সেগুলো নিয়ে সবচেয়ে বেশি আলোচনা করা হয় কেমিস্ট্রিতে। ক্রান্তি বা সংকট তাপমাত্রার চেয়ে বেশি হলে যতই প্রবল চাপ, যদিও কেমিস্ট্রি এগুলো এখন বাদ দিছে মনে হয়, এখন নাই মনে হয়। হ্যাঁ, কোনো বাষ্পের তাপমাত্রা ক্রান্তি বা সংকট তাপমাত্রার চেয়ে বেশি হলে যতই চাপ প্রয়োগ করা হোক না কেন সেটি তরলে রূপান্তরিত হবে না। তরলে রূপান্তরিত হবে না। জিনিসটা ভালো করে খেয়াল করো। এই যে দেখো, এই তাপমাত্রাটাকে আমরা বলতেছি
এই তাপমাত্রা, এখানে যে তাপমাত্রা এটাকে আমরা বলতেছি সংকট তাপমাত্রা। সংকট তাপমাত্রা। এই সংকট তাপমাত্রার উপরে যদি তুমি যাও, তুমি যদি সংকট তাপমাত্রার উপরে যাও, বেশি সংকট তাপমাত্রা থেকে বেশি উপরে গেলে তুমি এখানে চাপ প্রয়োগে তরলে রূপান্তর করা যায় না, তরলে রূপান্তর করা যায় না। তাহলে সংকট তাপমাত্রা হচ্ছে এমন একটা তাপমাত্রা যেই তাপমাত্রার উপরে গেলে চাপ প্রয়োগে তরলে রূপান্তর করা যায় না। আর এই সংকট তাপমাত্রা থেকে কম তাপমাত্রা, এটা হচ্ছে এমন একটা তাপমাত্রা এর থেকে কম তাপমাত্রায় চাপ প্রয়োগে তরলে রূপান্তর করা যায় এবং এটা তরলেই থাকে। চাপ প্রয়োগে তরলে রূপান্তর করা যায়, চাপ প্রয়োগে তরলে রূপান্তর করা যায়, চাপ প্রয়োগে তরলে রূপান্তর করা যায়। এবং এই যে চাপ প্রয়োগে তরলে রূপান্তর করা যায়, তাহলে একটু ভালো করে আমাকে বলো তো, এই যে সংকট তাপমাত্রা হচ্ছে এমন একটা তাপমাত্রা, বুঝার ট্রাই করো, বইতে এইভাবে পাবা না। সংকট তাপমাত্রা হচ্ছে এমন একটা তাপমাত্রা যেই তাপমাত্রার উপরে থাকলে কাউকে শুধুমাত্র চাপ প্রয়োগ করে তরলে রূপান্তর করা যায় না, আর নিচে থাকলে শুধুমাত্র চাপ প্রয়োগ করে তরলে রূপান্তর করা যাচ্ছে। তাহলে আমাকে বলো তো, এই যখন চাপ প্রয়োগ করে তরলে রূপান্তর করা যাচ্ছে না, এটা কার ধর্ম বলো তো? এই বলো, চাপ প্রয়োগ করে তরলে রূপান্তর করা যায় না, এটা কার ধর্ম? চাপ প্রয়োগ করে, শুধুমাত্র চাপ প্রয়োগ করে তরলে রূপান্তর করা যায় না, কার ধর্ম? অবশ্যই ভাইয়া গ্যাসের ধর্ম। এর মানে আমি যদি বলি কোন একটা বাষ্প, তাহলে ভালো করে খেয়াল করো, বাষ্প গ্রেটার দেন সংকট তাপমাত্রা, এর মানে বাষ্পের তাপমাত্রা যদি সংকট তাপমাত্রা থেকে বেশি হয়, কোন একটা বাষ্পের তাপমাত্রা যদি সংকট তাপমাত্রা থেকে বেশি হয়, এই জিনিসগুলো অনেকে মাথায় ঢুকাতে পারে না। কারণ তুমি বলতে পারো ভাই এগুলো তো অনেকে পড়ায়ও না, বাট এমসিকিউতে এখান থেকে প্রশ্ন হলে তোমরা ম্যাক্সিমাম ভুল করবে। আমি ওই জন্য এগুলো পড়াচ্ছি। মেডিকেলে এগুলোতে বেশি প্রশ্ন হয়, ছোটোখাটো এমসিকিউগুলো প্রশ্ন হয় ইন্টারমিডিয়েটে, ভার্সিটিতে। হ্যাঁ, এবার আসো, বাষ্প, ভালো করে খেয়াল করো, সংকট তাপমাত্রার উপরে যদি কোনো একটা বাষ্প থাকে, সেই বাষ্পর ধর্মটা কেমন হয়ে যাবে? চাপ প্রয়োগ করলেও সেটাকে আর চাইলেও তরলে রূপান্তর করা যাবে না। ভালো করে খেয়াল করো, বাষ্পের ধর্ম হচ্ছে চাপ প্রয়োগে তাকে তরলে রূপান্তর করা যায়, কিন্তু ওই বাষ্পের জন্য একটা নির্দিষ্ট সংকট তাপমাত্রা আছে, সবার জন্য আলাদা আলাদা একটা সংকট তাপমাত্রা আছে। ওই তাপমাত্রার উপরে গেলে ওই বাষ্পকে এবার চাপ প্রয়োগ করলে তরলে রূপান্তর করা যাচ্ছে না। তরলে রূপান্তর করতে হলে তাপমাত্রা কমাইতে নিচে আনতে হবে। তাহলে দেখা যাচ্ছে ওইটা কিসের ধর্ম বলো তো? গ্যাসের ধর্ম। তাহলে সংকট তাপমাত্রার উপরে যদি কোনো বাষ্প থাকে, সে কি বাষ্প আছে নাকি গ্যাস হয়ে গেছে? অবশ্যই গ্যাস হয়ে গেছে। ওই কারণে বলা হয় সকল বাষ্পই সংকট তাপমাত্রার উপরে গ্যাস। কথা ক্লিয়ার কিনা? সংকট তাপমাত্রা, আমার কথা হচ্ছে ভাইয়া, আমরা বললাম হচ্ছে এই জিনিসটা যাকে চাপ প্রয়োগ করে তরলে রূপান্তর করা যায় তার নাম হচ্ছে বাষ্প, যাকে রূপান্তর করা যায় না তার নাম হচ্ছে গ্যাস। অনলি চাপের কথা বলতেছি। এখন সংকট তাপমাত্রা হচ্ছে এমন একটা তাপমাত্রা, প্রত্যেকটা পদার্থের জন্য ফিক্সড একটা তাপমাত্রা আছে। ওই তাপমাত্রার উপরে যদি তাকে নিয়ে যাওয়া হয়, তাকে তুমি যতই প্রেসারাইজড করো না কেন, যতই প্রেশার ক্রিয়েট করো না কেন, সে আমাদের কখনো তরলে রূপান্তর হবে না। আবারও বলতেছি, সংকট তাপমাত্রা প্রত্যেকটা পদার্থের জন্য সংকট তাপমাত্রা হচ্ছে এমন একটা তাপমাত্রা যেই তাপমাত্রার উপরে তুমি তাকে নিয়ে গেলে যতই প্রেশার ক্রিয়েট করো না কেন লাভ হবে না, সে ভুলেও তরলে রূপান্তর হবে না। এর হচ্ছে তার প্রপার্টি। এটা প্রত্যেকটা এক এক পদার্থের জন্য তাপমাত্রাটা এক এক রকম, এক একজনের জন্য এক এক রকম, যার যেটা তার জন্য ওইটা কাউন্ট করতে হবে। এবার আসি, তাহলে তুমি সাপোজ তুমি একটা কোনো গ্যাস নিলা, আমি তোমাকে বলতেছি তুমি কোনো একটা গ্যাস নিলা, তোমার গ্যাসটা ওই গ্যাসের সংকট তাপমাত্রার উপরে গেলে তাও কিন্তু কি, সে কিন্তু গ্যাসের ধর্মই প্রদর্শন করে। দ্যাট মিনস সংকট তাপমাত্রার উপরে তো গ্যাসই, আর সংকট তাপমাত্রার উপরে যদি কোনো বাষ্প উঠে, সেই বাষ্পটাও গ্যাস হয়ে যায়। তাহলে ব্যাপারটা এমন না,
সংকট তাপমাত্রা থেকে বেশি কোনো একটা বাষ্প, এই বাষ্পের তাপমাত্রা যদি সংকট তাপমাত্রা থেকে বেশি হয় সে এমন প্রপার্টি প্রদর্শন করে যেটা গ্যাসের জন্য প্রযোজ্য। এর মানে আসলে সংকট তাপমাত্রা ক্রস করলে বাষ্পটা আর বাষ্প থাকতে পারে না, সে কি হয়ে যায়, গ্যাস হয়ে যায়। তাহলে আমরা বলবো ওই জন্য এই লাইনটা আমরা অনেকেই বুঝি না, ম্যাক্সিমাম স্টুডেন্ট বুঝি না, কারণ বইতে এগুলো ক্লারিফাই করা নাই। সকল বাষ্পই সংকট তাপমাত্রার উপরে গ্যাস, আর উল্টাভাবে সকল গ্যাস সংকট তাপমাত্রার নিচে বাষ্প। কারণ বাষ্পের ধর্ম কি, বাষ্পের ধর্ম হলো তাকে চাপ প্রয়োগ করে তরলে রূপান্তর করা যায়, আর সংকট তাপমাত্রার নিচে যখন থাকে তখন কিন্তু আমাদের সেই ধর্মটা প্রদর্শন করে। তাহলে আমরা দেখতেছি গ্যাস ইজ লেস দেন সংকট তাপমাত্রা, ইজ লেস দেন সংকট তাপমাত্রা, সেটা কিসের নিয়ে আচরণ করবে, সেটা আমাদের বাষ্পের নিয়ে আচরণ করবে। সেটা কিসের নিয়ে আচরণ করবে, সেটা আমাদের বাষ্পের নিয়ে আচরণ করবে। তাহলে এতটুকু ক্লিয়ার কিনা, এতটুকু ক্লিয়ার কিনা। এবার দেখো তোমার বইয়ের লাইন, আমি কিন্তু এই লাইনগুলো তোমার বই থেকে হুবহু লিখছি, তোমার বইতে হুবহু লেখা আছে, এবার তুমি বুঝো কিনা দেখো। প্রত্যেকটা পদার্থেরই কিন্তু একটা নির্দিষ্ট ক্রান্তি বা সংকট তাপমাত্রা আছে। সেই তাপমাত্রা মানে কি, ওটা হচ্ছে এমন একটা তাপমাত্রা যে তাপমাত্রার উপরে গেলে এই বৈশিষ্ট্য সে প্রদর্শন করে, এই তাপমাত্রাটাকে আমরা বলি সংকট তাপমাত্রা। এটা প্রত্যেকটা পদার্থের জন্য ফিক্সড একটা তাপমাত্রা আছেই। এবার আসো, তাহলে কোনো বাষ্প তাকে যদি এই ক্রান্তি বা সংকট তাপমাত্রার চেয়ে বেশি তাপমাত্রায় নেওয়া হয়, তখন যতই প্রবল চাপ প্রয়োগ করা হোক না কেন সেটি তরলে রূপান্তরিত হবে না। এর মানে কি, এর মানে সে আমাদের বর্তমানে বাষ্পের ধর্ম আর প্রদর্শন করতেছে না। কার ধর্ম প্রদর্শন করতেছে, গ্যাসের ধর্ম প্রদর্শন করতেছে। যদি গ্যাসের ধর্ম প্রদর্শন হয় সেই বাষ্পটা বর্তমানে কিসের নিয়ে আচরণ করে, গ্যাসের নিয়ে। ওই কারণে বলতেছি সকল বাষ্পই সংকট তাপমাত্রার উপরে গ্যাস, আর উল্টাভাবে সকল গ্যাস সংকট তাপমাত্রার নিচে হচ্ছে বাষ্প। সকল বাষ্প সংকট তাপমাত্রার উপর হচ্ছে গ্যাস, সকল গ্যাস সংকট তাপমাত্রার নিচে হচ্ছে বাষ্প। এতটুকু কথা ক্লিয়ার কিনা বলো তো? তানিষ্কা মুনতাহা, হ্যাঁ তুমি যেভাবে বলছো এভাবে বলা যায়। আসলে অ্যাকচুয়ালি তোমাদের বইতে আলাদা করে সংকট তাপমাত্রার ডেফিনেশন নাই বা এটা নিয়ে খুব একটা ডিসকাশন নাই। এগুলো হচ্ছে মেনলি কেমিস্ট্রির টপিক্স, তবে কেমিস্ট্রির যে টপিক্স এগুলো আলোচনা করা হয়তো সেটাও মেবি তোমাদের সিলেবাস থেকে বাদ দিছে, তো যার কারণে হয়তো তোমরা এটা নিয়ে হায়ার লেভেল ছাড়া খুব একটা ভালো জানতে পারবা না। এখন একটা টপিক্স নিয়ে অতিরিক্ত কথা বলে ঝামেলা, আমাদের যতটুকু প্রয়োজন হবে ততটুকু বলি। হ্যাঁ, আর তুমি যেভাবে বলছো ডেফিনেশন সেভাবে লিখতে পারবো, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। সাবরিনা আক্তার অন্তরা লাস্টলিন আবার বলে সিম্পল, সংকট তাপমাত্রা তার উপরে গেলে গ্যাসের ধর্ম, নিচে গেলে বাষ্পের ধর্ম। তাহলে উপরে গেলে গ্যাসের ধর্ম, এর মানে যে বাষ্প সেও এখন গ্যাস। ওই কারণে সংকট তাপমাত্রার উপরে সকল বাষ্পই গ্যাস হয়ে যায়, আর সংকট তাপমাত্রার নিচে সকল গ্যাসই বাষ্প হয়ে যায়। এর মানে কোন একটা গ্যাস সে তার গ্যাসীয় অবস্থাটা দেখা হচ্ছে সংকট তাপমাত্রার উপরে মনে করো, আর কোন একটা আমাদের বাষ্প সে তার বাষ্পীয় অবস্থাটা দেখা হচ্ছে সংকট তাপমাত্রার নিচে। ওই বাষ্পটাকে সংকট তাপমাত্রার উপরে নিয়ে গেলে গ্যাস হয়ে যায়, গ্যাসটাকে সংকট তাপমাত্রার নিচে নিয়ে আসলে বাষ্প হয়ে যায়, জাস্ট লাইক দ্যাট। এখানে আরও ব্রিফলি ডিসকাশন করার ভিতরে অনেক কাহিনী আছে, ওই কাহিনীতে আমরা যাবো না। আমি তোমাকে এমনভাবে বলতে যাতে করে ছোটো বাচ্চার মতো মুখস্থ হয়ে যায়, কারণ এই লাইনগুলো থেকে প্রশ্ন আসবে। আমি তোমাকে লাইনগুলো মুখস্থ মেমোরাইজ করার জন্য কথাগুলো বলতেছি। তো তাহলে তোমরা এই লাইনটা মুখস্থ রাখবা, সকল বাষ্পই সংকট তাপমাত্রার উপরে গ্যাস, আর সকল গ্যাস সংকট তাপমাত্রার নিচে বাষ্প। হ্যাঁ, ক্লিয়ার কিনা? ওকে, এতটুকু বুঝলে আমাদের গ্যাস এবং বাষ্প নিয়ে আমাদের আর কোনো কনসেপ্ট নাই। গ্যাস নিয়ে আমরা অলরেডি পড়ে ফেলছি, বয়লি সূত্র, সালসের সূত্র, রেনোর সূত্র, তারপর হচ্ছে আমরা আদর্শ গ্যাসের সূত্র, গ্যাসের গতিতত্ত্ব বললাম, আর কত গ্যাস নিয়ে পড়বো। এবার আমরা পড়বো হচ্ছে বাষ্প নিয়ে। কী নিয়ে? বাষ্প নিয়ে। তো বাষ্প নিয়ে আমরা পড়াশোনা করতে গেলে আমরা দুই ধরনের বাষ্প পাবো। একটাকে আমরা বলি হচ্ছে সম্পৃক্ত বাষ্প, আর আরেকটাকে আমরা বলবো হচ্ছে অসম্পৃক্ত বাষ্প। আর সম্পৃক্ত বাষ্প থেকে পাবো, এই সম্পৃক্ত বাষ্প যে পরিমাণ চাপ দিবে তাকে আমরা বলবো সম্পৃক্ত বাষ্পচাপ, আর অসম্পৃক্ত বাষ্প যে পরিমাণ চাপ দিবে তাকে আমরা বলবো অসম্পৃক্ত বাষ্পচাপ। এগুলো নিয়ে আমরা এখন বলবো। এগুলো হচ্ছে একেবারে বেসিক জিনিস,
খালি ডেফিনেশনের পর ডেফিনেশন, অনেকগুলো ডেফিনেশন শিখতে হবে। তো ডেফিনেশন তোমাকে তো মনে করো আমি ডাইরেক্ট মুখস্থ করার মতো করে দিলে হয় না, ডেফিনেশনগুলো একটু সুন্দর করে বলে দিতে হয় যে বা ক্লিয়ারলি ডেসক্রাইব করতে হয়। আচ্ছা, ভালো করে খেয়াল করো। তো সম্পৃক্ত অসম্পৃক্ত সম্পর্কে আমার থেকে তোমাদের ধারণা বেশি, তবে এখানে আমি একটু জিনিসটাকে অন্যভাবে ব্যাখ্যা করতে হবে, কারণ অন্যভাবে ব্যাখ্যা করা ছাড়া কোনো উপায় নাই। আচ্ছা, এটা তো জানো, মনে করো ভাইয়া আমাদের এটা হচ্ছে মনে করো সমুদ্র। এই সমুদ্রের যে পানিগুলো আছে, পানিগুলো কি আস্তে আস্তে উপরে উঠে যায় না? কীভাবে উঠে? বাষ্প হয়ে উঠে যায়, এটাকে আমরা বলি হচ্ছে বাষ্পায়ন। এই যে ক্রমাগত এরা বাষ্পীভূত হয়ে উপরে উঠে যাওয়া, এটাকে আমরা বলি হচ্ছে বাষ্পায়ন। এর মানে তুমি যদি এই বাষ্পায়ন হওয়া মানে কি? এই বাষ্পায়ন হওয়া মানে হচ্ছে সমুদ্রের পানির কণাগুলা উপরের দিকে উঠে যাচ্ছে। এদেরকে আমরা কিন্তু গ্যাস বলবো না, এরা হচ্ছে পানির কণা, H2O পানির কণা থেকে সৃষ্ট। সো দ্যাট মিনস এরা হচ্ছে আমার জলীয় বাষ্প, এরা হচ্ছে জলীয় বাষ্প। এই যে জলীয় বাষ্পগুলো আমার উপরের দিকে উঠে যাচ্ছে, বাতাসে মিশে যাচ্ছে, আস্তে আস্তে উপরে উঠবো হোয়াট এভার। এখন আমি যে কাজটা করলাম, একটা পাত্র নিলাম, ভালো করে খেয়াল করো, একটা পাত্র। তবে এই পাত্রের একটা আলাদা শর্ত আছে, এই পাত্রটার নাম হচ্ছে আবদ্ধ পাত্র। আবদ্ধ পাত্র অর্থাৎ এই পাত্রে কোনো ফাঁক ফোকর নাই, যতটুকু জায়গা আছে জায়গাটা হচ্ছে ফিক্সড, কোনো ফাঁক ফোকর নাই। এই পাত্রের মধ্যে কোনো ফাঁক ফোকর নাই। এই পাত্রটা খুবই ভালো একটা পাত্র। এই পাত্র থেকে ভিতরে ঢুকা বাইরে বেরোর মতো কোনো অবস্থা নেই। এই পাত্রটা হচ্ছে আবদ্ধ, চারদিক থেকে আবদ্ধ একটা পাত্র। এই আবদ্ধ পাত্রের মধ্যে আমরা ওয়াটার রাখলাম, পানি রাখলাম, মনে করো এখানে আমরা তরল পদার্থ রাখলাম, এগুলো মনে করো পানি রাখলাম। ভালো কথা। এবার একটু ভালো করে খেয়াল করে দেখো, এই তোমরা একটু সবাই আমার কোয়েশ্চেন আনসার দাও। বর্তমানে এই যে খালি অংশ, এই খালি অংশে কী আছে বলো তো? এই যে খালি অংশ, এই খালি অংশে কী আছে? অবশ্যই ভাইয়া এই খালি অংশে বায়ু আছে, আমাদের এই খালি অংশে বায়ু আছে। এখন আমি এই পানিগুলোকে বাষ্পীভূত হইতে দিলাম, এর মানে কি হচ্ছে? বাষ্পায়ন হচ্ছে। যদি আমি বাষ্পীভূত হতে দিই তাহলে আমাদের কি হবে? এই পানিগুলো বাষ্পীভূত হইতে থাকবে। ভালো কথা। এখন পানিগুলো বাষ্পীভূত হচ্ছে, বাট আমার পাত্রটা কেমন? আবদ্ধ। তাহলে পানিগুলা বাষ্পীভূত হচ্ছে মানে কি? এখান থেকে জলীয় বাষ্পের কণাগুলা বায়ুতে মিশে যাচ্ছে না? জলীয় বাষ্পের কণাগুলো কি বায়ুতে মিশে যাচ্ছে? এই জলীয় বাষ্পের কণাগুলো যদি আমার বায়ুতে মিশে যায়, তাহলে ভালো করে খেয়াল করো, আমার জলীয় বাষ্পের কণাগুলো বায়ুতে মিশে যাচ্ছে, কিন্তু তারা কিন্তু পাত্র থেকে বের হতে পারতেছে না। তাহলে এই জলীয় বাষ্পের কণাগুলো যাইয়া আসে কোথায় জমা হবে? এই বায়ুর সাথে জমা হবে। এর মানে বায়ু আর বাষ্প সহ অবস্থান করবে। এবার একটা জিনিস ভালো করে মাথায় রাখো, বাতাসের জলীয় বাষ্প ধারণ ক্ষমতা অসীম নয়। আবার বলতেছি, বাতাসের জলীয় বাষ্প ধারণ ক্ষমতা অসীম নয়। তার জলীয় বাষ্প ধারণ করার একটা নির্দিষ্ট ক্ষমতা আছে। সে কত কেজি ধারণ করতে পারবে তার একটা ক্ষমতা আছে। আমার এই রুম 5 কেজি পর্যন্ত জলীয় বাষ্প বাতাসে সে ধরে রাখতে পারে। দ্যাট মিনস এই 5 কেজি হচ্ছে আমার রুমের যে বাতাস তার জলীয় বাষ্প ধারণ ক্ষমতা। এর মানে রুমের সাইজ বাড়লে জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বাড়বে, যত বেশি বাতাস ধারণ ক্ষমতা তত বেশি। এবার একটু ভালো করে খেয়াল করো, এই বাষ্পায়ন হতে হতে বাষ্পগুলো এখানে জমা হচ্ছে। তাহলে মনে করো এই যে বায়ু, এই বায়ুর বাষ্প ধারণ ক্ষমতা ধরি 1 কেজি, ধরে নিলাম এই যে আমার বায়ু, এই বায়ুর জলীয় বাষ্প ধারণ ক্ষমতা কত কেজি? 1 কেজি। তাহলে আমার তো কন্টিনিউয়াসলি কি হচ্ছে? জলীয় বাষ্প বের হচ্ছে। আমি এমন একটা সিচুয়েশন সৃষ্টি করলাম, কন্টিনিউয়াসলি জলীয় বাষ্প বের হচ্ছে। কন্টিনিউয়াসলি জলীয় বাষ্প বের হয়ে আমার পাত্রটা আবদ্ধ, এখান থেকে বের হইতে পারতেছে না। যতটুকু এলাকা আছে এই এলাকার মধ্যে মিক্স হচ্ছে, মিক্স হইতে হইতে মনে করো আমার 1 কেজি জলীয় বাষ্প হয়ে গেছে। যদি আমার জলীয় বাষ্প 1 কেজির থেকে বেশি হয়, ভালো করে খেয়াল করো, আমার জলীয় বাষ্প নিচ্ছে, তাহলে আমি মনে করো প্রথমে জলীয় বাষ্প উঠতেছে 100 গ্রাম উঠলো, বাতাস সেগুলো ধরে নিল, 200 গ্রাম উঠলো, বাতাস সেগুলো রাখলো, 300 গ্রাম উঠলো রাখলো, এভাবে 900 গ্রাম উঠলো রাখলো, 1000 গ্রাম উঠলো তাও রাখলো।
এবার বলো এর থেকে বেশি হলে কি বাতাস তাকে ধারণ করতে পারবে না? আমি আগেই বলেছি তার ধারণ ক্ষমতা 1 কেজি। এটা ডিপেন্ড করে কত কেজি, আমি ধরে নিছি 1 কেজি, তাহলে সে 1 কেজি পর্যন্ত ধারণ করতে পারবে। যখন এটা 1 কেজি ক্রস করবে, এই যে আমার বাষ্প তো উঠতেই আছে, যখন বাষ্প উঠতেই আছে 1 কেজি অলরেডি হয়ে গেছে, এখন সে কি করবে? সেই যে কাজটা করবে, আগের যে কণাগুলো ছিল সেগুলোকে ফোঁটা ফোঁটা পানির আকারে ফেলে দেবে, মানে পানির তরলে রূপান্তর করবে। সে কি করবে? এক্সট্রাগুলাকে, এবার যদি আরও আসে এক্সট্রাগুলাকে, এক্সট্রা যেগুলো আসবে সেগুলোকে তরলে রূপান্তর করবে, তরলে রূপান্তর করবে, তরলে রূপান্তর করবে। কেন? তুমি তোমার বাড়িতে তোমার আম্মা যে ভাত তরকারি রান্না করে, সেই তরকারির পাতিলের যে উপরের ঢাকনাটা, সেই ঢাকনাটা তুমি কখনো উল্টাও নাই? তুমি কি দেখো নাই সেই ঢাকনাটা আমি যখন উল্টাই সেখানে অনেকগুলো পানি লেগে থাকে? এগুলো কি, কোত্থেকে আসছে? আমার পানিগুলো তো পাত্রের তলায় ছিল, কেন উপরে আসলো? কারণ তুমি নিচে তাপ দেওয়ার কারণে এরা বাষ্পীভূত হচ্ছে। আর তোমার রান্নাঘরের পাতিলে অবশ্যই ঢাকনা দেওয়া থাকে ময়লা আবর্জনা না পড়ার জন্য। যেহেতু ঢাকনা দেওয়া থাকে, এটা আবদ্ধ, হালকা হালকা বের হইতে পারলেও খুব একটা বের হইতে পারে না। যার কারণে এই তোমার পাতিলের ভিতরে যে অল্প একটু জায়গা আছে, সেই জায়গাটা হচ্ছে আমার কি, সেই জায়গাটা হচ্ছে তোমার মনে করো আমাদের একটা নির্দিষ্ট জায়গা, একটা নির্দিষ্ট জায়গা। এই যে তোমাদের জন্য পাতিল নিয়ে আসলাম, এই যে দেখো নিচে মনে করো আগুন লাগাই দিলাম। আগুন লাগাই দিলে তুমি দেখবা আমি আগুন লাগাই দিলাম পাতিলের মধ্যে, ও হু 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 আগুন জ্বলতেছে, আগুন জ্বলতেছে, আগুন জ্বলতেছে। এই জ্বলতে জ্বলতে তুমি যখন দেখবা আমার মনে করো এতটুকু পর্যন্ত এখানে আমার তরকারি ছিল, হোয়াট এভার, এখানে তো নিচে তরল পদার্থ আছে, এরা কিন্তু বাষ্পীভূত হয়ে হয়ে উপরে উঠতেছে। উপরে ওঠার পর তার নির্দিষ্ট জায়গা, এই নির্দিষ্ট জায়গার মধ্যে ওই এর ভিতরে যে বাতাসগুলো আছে, এই বাতাসের জলীয় বাষ্প ধারণ ক্ষমতা কিন্তু নির্দিষ্ট। সেই নির্দিষ্ট থেকে যখন অতিরিক্ত হয়ে যায়, ওই তখন কি হয়? তখন কি হয় সে কি বলবে? এই যে জলীয় বাষ্প নিচের দিকে, এই ঢাকনাটা মনে করে এবার বলবে, এই যে জলীয় বাষ্প, এই যে জলীয় বাষ্প, আমার ধারণ ক্ষমতা হয়ে গেছে, তুমি আর উপরে উঠে এসো না। ওই যে তোমরা কি ইয়ার মধ্যে দেখেছো, ছোটো বাচ্চারা দেখেছে কেমনে কেমন করে, কি এগুলো কি বুড়ি না কি বলে যে। এখন যদি এটা বলে ঢাকনাটা, এর মানে কি জলীয় বাষ্প উঠে আসবে না? নিচে তো ভাই জলীয় বাষ্পের পাতিলের নিচে তো আগুন জ্বলতেছে, আসবে না কেন? চিল্লাও লাভ হবে না, যেহেতু আগুন জ্বলতেছে আসতেই থাকবে। তাহলে কি হবে? ওই আগে যে জলীয় বাষ্পগুলা উপরে হয়েছে না, বাতাসের ধারণ ক্ষমতা তো 1 কেজি, সে 1 কেজির থেকে যখন বেশি আসতেছে, নতুনগুলো নিচ্ছে, পুরাতন কিছু ছেড়ে দিচ্ছে, নতুনগুলো দিচ্ছে, পুরাতন কিছু ছেড়ে দিচ্ছে। এই পুরাতন যেগুলো ছেড়ে দিচ্ছে সেগুলো কি আর বাষ্প আকারে থাকবে? কি হয়ে যাবে? সে তরল থেকে সৃষ্টি হিসাবে তরল হয়ে যাবে। তাহলে এভাবে কন্টিনিউয়াসলি চলতে থাকে। এর মানে আমরা বলতে পারতেছি যখন ঠাকুরমার ঝুলি, ঠাকুরমার ঝুলি, হ্যাঁ ঠিক আছে, ঠাকুরমার ঝুলি, হি 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 হি, আমি পড়ে গেছি, তুমি আর এদিকে আসতে পারবো না, না 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 না, এভাবে বললে লাভ হবে না, হাও মাও খাও, মানুষের গন্ধ পাও, এবার বলে লাভ হবে না। আমার পাই ভাই কি রান্না পারেন? এই বেটা রান্না পারবো না কি পারবো, রান্না পারি না কি পারি, কি বলো? আমি নিজেই তো রান্না করে খাই ম্যাক্সিমাম টাইম, আমার আম্মু থাকে না। আচ্ছা এবার আসো, এটার কি শাকচুন্নি বলে? আয় হায় হায় হায়, আয় হায় হায়, শাকচুন্নি বলে এটারে? শাকচুন্নি তো খারাপ হতো বাড়ি, খারাপ ওয়ার্ড তো ইউজ করি আমরা। ওই একটা মনে ভূত না পেতনি থাকে, সেটা শাকচুন্নি না? ওয়ালিদুল্লাহ ভুঁইয়া, ভাইয়া আপনি কি ব্যাচেলর বাসায় থাকেন? না রে ভাই, আমি ব্যাচেলর বাসায় থাকি না, আমি ফ্যামিলির বাসাতেই থাকি। কথা হচ্ছে ম্যাক্সিমাম টাইম একা থাকি, আম্মা আসে 10-15 দিন পর পর। আচ্ছা আসো, আচ্ছা হোয়াট এভার, আমরা একটু এদিকে তাকাই, এদিকে তাকাই। তাহলে জিনিসটা হচ্ছে কেমন বলো তো, আমার বাতাসের ধারণ ক্ষমতা যতটুকু,
সে কি, আচ্ছা আমাকে কয়েকটা কোয়েশ্চেন আনসার দাও, আমার কয়েকটা কোয়েশ্চেন আনসার দাও। আমি এগুলো ঠাকুরের জরুরি এগুলো দেখি না, ওই আমার ভাগিনা আছে তো পিচ্ছি, এরা দেখে তো মাঝে মধ্যে মোবাইলের মধ্যে, ওগুলো শুনি, সুন্দর লাগে। ওয়ালের দুইয়া বুইয়া, তাহলে তো আপনার অনেক কষ্ট। তোমার ক্যাটা কইছে আমার কষ্ট? আমার ফ্রিজে রেডিমেড খানা থাকে, আমার ফ্রিজে হচ্ছে রেডিমেড খানা থাকে, সবগুলো রেডি করা, আমি জাস্ট গরম করে খাই, কষ্ট কি? আচ্ছা আসো, আমরা ওইদিকে না যাই, আমরা এইদিকে আসি। হ্যাঁ, তো অ্যাকচুয়ালি যে জিনিসটা খেয়াল করো, আচ্ছা তাহলে জিনিসটা হচ্ছে এরকম না যে বায়ু যেগুলা, সে বায়ুগুলো হচ্ছে কী করতেছে, আমাদের বাষ্প যেগুলো উঠতেছে, সেই বাষ্পগুলো কিন্তু এখানে আমাদের যতটুকু তার ধারণ ক্ষমতা, এর থেকে বেশি ধারণ করতে পারে না, এর থেকে বেশি আসলে সে বাকিগুলো কি তরলে রূপান্তর করে দেয় না। এর মানে আমি কি একটা কথা বলতে পারি, এই বায়ুর যে ধারণ ক্ষমতা জলীয় বাষ্পের, সে ঠিক ততটুকুই ধারণ করতে পারে, এর থেকে বেশি ধারণ করতে পারে না। তাহলে জিনিসটা এরকম না, আমার বাতাসের যতটুকু ধারণ ক্ষমতা, সে তার থেকে কম ধারণ করতে কিন্তু পারে। শুরুতে যখন স্টার্ট করছিলাম, সে কি 100 গ্রাম ধারণ করে নাই, 200 গ্রাম ধারণ করে নাই, 300 গ্রাম ধারণ করে নাই, করছে। তাহলে সে আমাদের ধারণ ক্ষমতা 1 কেজি, সে 100 গ্রামও ধারণ করছে, সে 200 গ্রামও ধারণ করছে, 500 গ্রামও ধারণ করছে, 900 গ্রামও ধারণ করছে, 1 কেজিও ধারণ করছে, এর থেকে বেশি সম্ভব না। তাহলে এই যে 1 কেজি, এর মানে কি যতটুকু ধারণ ক্ষমতা ততটুকুই ধারণ করছে, এটাকে বলি আমরা সম্পৃক্ত অবস্থা। এটাকে আমরা কি বলি? সম্পৃক্ত। এর মানে যতটুকু দরকার ঠিক ততটুকু আছে। অনেকে বলে না, আমি তোমার ভালোবাসায় সিক্ত, তুমি আমার ভালোবাসায় অবশ্যই সম্পৃক্ত। এর মানে তোমার ভালোবাসায় আমি ভিজে গেছি, সিক্ত মানে কি? ভিজে যাওয়া। আর আমার ভালোবাসায় তুমি সম্পৃক্ত, এর মানে যতটুকু ভালোবাসা তোমার দেওয়ার দরকার সবগুলাই দিছি, আর জায়গা নেই। ওই কারণ হচ্ছে তোমার, আমাদের ম্যাক্সিমাম বাঙালিরা নাকি ভালোবাসা দিতে জানে না, ওই কারণে নাকি কিছুদিন পর পালাই যায়। তো আমার কথা হচ্ছে, যতটুকু ভালোবাসা তোমার জায়গা আছে ততটুকু দাও না, এরপর আর নিবে কই বলো না? হ্যাঁ, একটু চালাক না হলে আসলে দুনিয়াতে টিকিট ঠিক খুব মুশকিল। তুমি চিন্তা করো, তোমার যতটুকু ভালোবাসা সে সহ্য করতে পারবে, তুমি ততটুকু যদি তাকে কন্টিনিউয়াসলি দিতেই থাকো, তার কেন নেওয়ার জায়গা আছে? নাই। এই মানুষ সিম্পল সায়েন্সটা বুঝে না, আরে কী করে বউর সাথে ঝগড়া করে। আসো এদিকে আসো, ঝগড়া করে কোনো লাভ আছে? এদিকে আসো। তাহলে আমাদের এটা হচ্ছে সম্পৃক্ত, আর এটা হচ্ছে অসম্পৃক্ত। অসম্পৃক্ত মানে কি? যতটুকু তার ধারণ ক্ষমতা তার থেকে কম। তাহলে এবার একটু খেয়াল করে দেখো, এখানে একটু খেয়াল করে দেখো, যতটুকু ধারণ ক্ষমতা এর থেকে বেশি থাকা তো সম্ভব না, এর থেকে বেশি থাকা সম্ভব না। আর যতটুকু ধারণ ক্ষমতা তার থেকে কম থাকলে তাকে আমরা বলি অসম্পৃক্ত। তাহলে আমরা বলতে পারি, কোনো একটা জায়গায় যতটুকু বায়ু আছে, বায়ুর যতটুকু জলীয় বাষ্প ধারণ ক্ষমতা আছে, ঠিক ততটুকু জলীয় বাষ্প যদি তার মধ্যে থাকে, সেটাকে আমরা বলি সম্পৃক্ত অবস্থা। আর যদি তার থেকে কম থাকে, তাহলে আমরা তাকে বলি অসম্পৃক্ত অবস্থা। এই সম্পৃক্ত অবস্থায় বায়ুর যে জলীয় বাষ্পগুলো আছে, সেই জলীয় বাষ্পের কণাগুলো তো ছুটোছুটি করে, তারা কি পাত্রের দেওয়ালে ধাক্কা কি দিবে না? এই ধাক্কা কি দিবে না? অবশ্যই দিবে। এই যে কণাগুলা, সেই কণাগুলো পাত্রের দেওয়ালে যে ধাক্কা দেয়, সেই ধাক্কার কারণে এখানে একটা প্রেশার সৃষ্টি হয়, চাপ সৃষ্টি হয়। এই চাপগুলো কার কারণে সৃষ্ট? দেখো, যখন এখানে কোনো জলীয় বাষ্প ছিল না, জলীয় বাষ্প কোনো চাপও দেয় নাই, যতই জলীয় বাষ্প জমা হলো ততই জলীয় বাষ্প চাপ দেওয়া শুরু করলো। এভাবে আমি দেখলাম হচ্ছে, যখন সম্পৃক্ত অবস্থা, তখন সে সবচেয়ে বেশি চাপ দিছে। তুমি দেখো না, যখন 100 গ্রাম জলীয় বাষ্প আসছে, তখন সে যে পরিমাণ এই জলীয় বাষ্পের কণাগুলো যে পরিমাণ প্রেশার দেয়, 200 গ্রাম নিশ্চয় আরেকটু বেশি প্রেশার দেয়, 300 গ্রাম নিশ্চয়ই, 500 গ্রাম নিশ্চয় আরেকটু বেশি প্রেশার দেয়, 900 গ্রাম নিশ্চয়ই আরেকটু বেশি প্রেশার দেয়, 1 কেজি নিশ্চয়ই সর্বোচ্চ প্রেশার দেয়, কারণ 1 কেজির থেকে বেশি হওয়া সম্ভব না। এর মানে সম্পৃক্ত অবস্থায় সবচেয়ে বেশি প্রেশার দেয়, আর অসম্পৃক্ত অবস্থায় সবচেয়ে বেশি প্রেশার দিতে পারে না। অসম্পৃক্ত অবস্থায় হচ্ছে আমাদের কি প্রেশার ডিপেন্ড করে। অসম্পৃক্ত অবস্থা আমি দেখতেছি, জলীয় বাষ্প যত বাড়বে ততই তার প্রেশারের পরিমাণ বাড়বে। আর সম্পৃক্ত অবস্থায় প্রেশার ফিক্সড। কেন? সম্পৃক্ত অবস্থা তো একটাই, আর অসম্পৃক্ত অবস্থা অহরহ, কারণ সম্পৃক্তর নিচে যে কোনো অবস্থায় অসম্পৃক্ত, কিন্তু সম্পৃক্ত মানে সম্পৃক্ত, 100% মিনস 100%।
তাহলে ওই সম্পৃক্ত অবস্থায় সে যে পরিমাণ প্রেশার দিচ্ছে তাকে আমরা বলি সম্পৃক্ত বাষ্পচাপ। তাহলে সম্পৃক্ত বাষ্প কি বুঝলাম, অসম্পৃক্ত বাষ্প কি বুঝলাম। সম্পৃক্ত থাকা অবস্থায় ওই বাষ্প পাত্রের দেয়ালে যে ধাক্কা দিচ্ছে, কারণ এগুলো আমরা আবদ্ধ পাত্রে করতেছি, তাকে আমরা বলি সম্পৃক্ত বাষ্পচাপ। আর অসম্পৃক্ত বাষ্প যে চাপ তাকে আমরা বলি অসম্পৃক্ত বাষ্পচাপ। কথা ক্লিয়ার কিনা? আর এটাই হচ্ছে আমাদের কি সর্বোচ্চ বাষ্পচাপ, সর্বোচ্চ চাপ বলা হয় এটাকে। আজকে আর এর থেকে বেশি দরকার নেই, এতটুকু এনাফ। এই কথাগুলো মাথায় ঢুকাইতে পারলে এনাফ। একজনে বললো আর বেশি থাকলে কি বলে, বেশি থাকলে কি বলে, আমাকে বলো না, আমাকে বলো না। এই যে এখানে জলীয় বাষ্পের ধারণ ক্ষমতা যতটুকু, এর থেকে বেশি কি সম্ভব? সম্ভব না। আসো তোমাকে এক্সাম্পল দিয়ে দেখাই দিই। আসো তোমাকে এক্সাম্পল দিয়ে দেখাই দিই। মনে করো এই যে আমার কাছে একটা বোতল আছে, আমার কাছে একটা বোতল আছে। এই বোতলটা আমি নিচে পাতিল রাখি, তাহলে পানি পড়লেও সমস্যা নেই। আমি এখন বোতলটাকে এটা দ্বারা পুরাবো, পানি দ্বারা পুরাবো। আমি বোতলটাকে পানি দ্বারা পুরাবো। এখন বোতলের যে ধারণ ক্ষমতা সে বুঝতেই পারতেছো। আমি পানি ডালতেছি, দেখো এখনও কিন্তু অসম্পৃক্ত। আমি বলতেছি পানি দ্বারা বোতলটা সম্পৃক্ত কিনা, উত্তর হচ্ছে কি অসম্পৃক্ত। তোমরা মনে দেখতে পাচ্ছ না? না, এই যে না দেখতে পারলে এই যে দেখাচ্ছি, দেখো আমার বর্তমানে বোতলটা কি পানি দ্বারা অসম্পৃক্ত, এখনও অসম্পৃক্ত, এখনও অসম্পৃক্ত, 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 এই যে সম্পৃক্ত হয়ে গেছে। এবার দেখো সম্পৃক্তের পরে আমি আরও পানি ডালতেছি, এলে কি থাকতেছে? থাকতেছে? থাকতেছে না, থাকতেছে না। তোমাদের জন্য আমি বাসার ফ্লোর নষ্ট করছি, আবার আমার মুছতে হবে। তাহলে দেখো এর মানে তোমরা যারা বলছো ভাই এর থেকে বেশি হলে কি হবে, এর থেকে বেশি পানি হলে কি হয়েছে, সেটাকে অসম্পৃক্ত হয়ে গেছে। অনেকের এই আইডিয়াটা ভুল। সবচেয়ে যতটুকু ধারণ ক্ষমতা সে ততটুকু ধারণ করবে, এর থেকে বেশি হইলেও সে সম্পৃক্ত থাকবে। এই ধরনের প্রশ্ন অনেক সময় পরীক্ষা করা হয়। সম্পৃক্ত থেকে যদি বেশি হয় তাহলে কি হবে? সবাই বলে যেহেতু সম্পৃক্ত নয় এটা অসম্পৃক্ত হবে। তোমার মাথা, যেহেতু সম্পৃক্ত নয় তাও এটা সম্পৃক্ত হবে। আসলে এটা সম্পৃক্তই থাকবে, কারণ কি এক্সট্রাগুলো তো আর সে ধরে রাখতে পারবে না, এক্সট্রাগুলো পড়ে যাবে, এক্সট্রাগুলো পড়ে যাবে। যেমন আমার এখানে এক্সট্রাগুলো পড়ে গেছে। একইভাবে জলীয় বাষ্পের ক্ষেত্রেও প্রযোজ্য, জলীয় বাষ্পের ক্ষেত্রেও প্রযোজ্য যে এক্সট্রা যেগুলো সেগুলো কি ওই যে তোমার এই যে তোমার ঢাকনা, এই যে ঢাকনা, এই ঢাকনার মধ্যে কিছু জমা হয়েছিল না, সেগুলো কোনগুলা? এক্সট্রাগুলা। এই এক্সট্রাগুলো সেখানে পানির কোনো আকারে আকারে আস্তে আস্তে জমা হয়ে পড়ে যায়। এই কথা ক্লিয়ার কিনা? তাহলে যতটুকু ধারণ ক্ষমতা ততটুকু ধারণ করলে সম্পৃক্ত, তার থেকে বেশি করলেও সম্পৃক্ত, কারণ তার থেকে বেশি সে করতে পারে না, তার থেকে বেশি ধারণ করতে পারে না। তুমি দিতে পারবা, দিলে নষ্ট হয়ে যাবে, দিলে নষ্ট হয়ে যাবে। আর এর থেকে কম প্রত্যেকটা পজিশনে হচ্ছে অসম্পৃক্ত। কথা ক্লিয়ার কিনা? এই অতিপৃক্তের কথা আমাদের এখানে বলিও না, এটা আমাদের কেমিস্ট্রি না, এটা ফিজিক্স। হ্যাঁ, কেমিস্ট্রির মধ্যে তোমরা আবার অনেকগুলো পাবা, যে অতিপৃক্ত পাবা, হ্যাঁ অতি সম্পৃক্ত পাবা, অনেকগুলো আছে। আমাদের ফিজিক্সই শুধুমাত্র সম্পৃক্ত আর অসম্পৃক্ত, এর বাইরে কোনো কিছু নাই ফিজিক্সে। ফিজিক্সে সম্পৃক্ত আর অসম্পৃক্ত আর কিছু নাই। যদিও আমার থেকে এগুলো তোমরা ভালো জানার কথা, কেমিস্ট্রিতে এগুলো অনেক ফার্স্ট ইয়ারেই পড়ার কথা, ফার্স্ট ইয়ার প্রথম দিকে। অতিপৃক্ত আমাদের ফিজিক্সে নাই, অতিপৃক্ত আমাদের ফিজিক্সে নাই। এই বুঝছো তো? তোমাদের জন্য আমি ফ্লোর ভিজাইছি, তাও যদি না বুঝো। এই বেশি থাকলে কীভাবে বুঝছো তো? বেশি থাকলে কীভাবে বুঝছো তো? ছুটি তো দিয়ে দিব, ছুটি, আমার ক্লাস তো শেষ, ক্লাস তো শেষ। তোমরা বুঝছো কিনা সেটা বলো। ওকে, বুঝছো? এই বলো, ক্লাস করার পর তোমরা এখন সম্পৃক্ত না অসম্পৃক্ত?
ক্লাস করার পর তোমরা এখন সম্পৃক্ত না অসম্পৃক্ত? অনেকে বললো ভাইয়া যা দিছেন সম্পৃক্ত না হয়ে উপায় আছে? ওয়ালিদুল্লাহ ভুঁইয়া ভাইয়া ভাবিকে কখন কখন দেখবো? কিরে ভাই আমি কি বিয়ে করছি নাকি? আমি তো ভুলে গেছি কখন বিয়ে করছি। কারণ আমি তো বিয়ে করি নাই, ভাবি কই পেলা কখন দেখবো? তো সেটা আমারও ইচ্ছা যে কখন যে দেখবো তারে। এখন আমি আসলে দেখবো কারে? বিয়ে যার সাথে হবে তারে, কার সাথে হবে সেটা আমি কেমনে জানি? সো যৎকালে তৎ বিবেচনা। কিছু প্রশ্ন করো, ছোটো বাচ্চারা কিছু প্রশ্ন করে। ঠিক আছে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।